আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা রইলো। আমরা প্রতিদিনের মতো আজকে আবার চলে আসছি বাংলা 500 প্রশ্নের যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বে আজকে দেখছেন। লাইভটি দেরি না করে শেয়ার করে দিন এবং কমেন্টটা জানান কে কোথা থেকে দেখছেন। আমাদের 19তম শিক্ষক নিবন্ধন কোর্সের জন্য বেসিক যে কোর্স আমরা চালু করেছি, জেনারেল যে কোর্স চালু করেছি, সেটার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ম্যাথ টানা ক্লাস। সে প্রেক্ষিতে আমি দেলোয়ার স্যার আপনাদের 500 প্রশ্ন সমাধান করব প্রাথমিক ধাপে। সেই 500 প্রশ্ন সমাধানের আজকে চতুর্থ ক্লাস। লাইভটি যেখান থেকে দেখছেন কোথায় থেকে দেখছেন এটা একটু কমেন্টে জানান এবং লাইভটি শেয়ার করে দেন। প্রতিজনের ন্যূনতম 5টা করে শেয়ার করবেন। 5টা শেয়ার করে কমেন্টে লিখুন শেয়ার ডান। প্রতিজনের ন্যূনতম 5টা করে শেয়ার করেন, কমেন্টে লিখুন শেয়ার ডান। আমি নিজেও শেয়ার করছি, আপনারাও শেয়ার করেন। যেখান থেকে দেখছেন দেরি করবেন না, দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করেন এবং কমেন্টে লিখুন শেয়ার ডান। আমাদের সঙ্গে যুক্ত আছে আইরিন, ওয়ালাইকুম আসসালাম। অনামিকা স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম। আইরিন পঞ্চগড় থেকে, অনামিকা স্মৃতি মানিকগঞ্জ থেকে, নিশ্চয়। আচ্ছা, আমাদের সঙ্গে যুক্ত আছেন রাকিবুল। ওকে, যেখান থেকে দেখছেন, মাহিন মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাবিনা ইয়াসমিন গাজীপুর থেকে। যেখান থেকে দেখছেন দেরি না করে লাইভটি শেয়ার করে দেন, শেয়ার করে কমেন্টে লিখুন শেয়ার ডান। 5টা করে শেয়ার করুন, 5টা করে শেয়ার করুন। আমরা আজকে বাংলা ব্যাকরণের এমন কিছু বাছা বাছা প্রশ্ন নিয়ে আসছি যে প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদের একটা প্রশ্ন সমাধান করতে গেলে পুরো টপিক্সটাকে নিয়ে আলোচনা করা যাবে। একটা প্রশ্ন সমাধান করতে গেলে পুরো টপিক্সটাকে নিয়ে আলোচনা করে। সুতরাং দেরি না করে যেখান থেকে দেখছেন, চিকিৎসক আব্দুল সালিম যুক্ত হয়ে গেলে ময়মনসিংহ থেকে, ধন্যবাদ। মাশাআল্লাহ, আমাদের সঙ্গে আছেন বৃষ্টি ঝরারেন, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা শেখ, মাশাআল্লাহ, শেয়ার ডান। ওকে, যেখান থেকে দেখছেন, আমি নিজেও শেয়ার করে দিলাম, আপনারাও শেয়ার করে দেন। ইব্রাহিম খলিল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজিয়া কক্সবাজার থেকে। যেখান থেকে দেখছেন প্রিয় ভাই বোন, দেরি না করে লাইভটি শেয়ার করে দিন। আমরা আজকে বাংলা ভাষা ও সাহিত্যের কিছু টান টান উত্তেজনাপূর্ণ প্রশ্ন সমাধান করব। যে প্রশ্নগুলো সমাধান করলে আমাদের ওই টপিক্স রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা ইনশাল্লাহ পারবো। অনামিকা স্মৃতি, স্যার বাইরে মাঠে বসে আপনার ক্লাস দেখছি। ইমরান হোসেন, ইমরান, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। মাহিন কিশোরগঞ্জ থেকে। খুশি আক্তার মানিকগঞ্জ থেকে। জিয়াউল জামালপুর থেকে। গিয়াসুদ্দিন টাঙ্গাইল থেকে। বরিশাল থেকে আছেন আইরিন। শারমিন আছেন ঠাকুরগাঁ থেকে। ইব্রাহিম কলেজ শেয়ারডান, মাশাল্লাহ। তানজিনা আক্তার কিশোরগঞ্জ থেকে, মাশাল্লাহ। আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে আছে আবু হাসান। ময়মনসিংহ থেকে আছে হাসান। ওকে, পুরিয়া গ্রাম থেকে রাজিয়া। ওকে, দেরি না করে শেয়ার করে দিন। আমরা দেরি না করে ক্লাসে চলে যাব। তাহলে দেখি আমরা ক্লাস শুরু করে দেই। আজকে ক্লাস শুরু করে দেই। আপনাদেরকে বলছি, 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য বাংলার কোর যে টপিকস গুলো আছে, বিশেষ করে কারক, সমাস, দ্বিরুক্ত, পদ প্রকরণ, ধ্বনিতত্ত্ব এবং সন্ধি, সমাস, এ বাক্য, এই জিনিসগুলো এবং হচ্ছে বানান, এই বিষয়গুলো আপনাদের ধরে প্রত্যেকটা টপিক্স বোঝাবো। সেই প্রত্যেকটা টপিক্স বোঝানোর প্রক্রিয়াতে আজকে আমার চতুর্থ ক্লাস। দেরি না করে লাইভটি শেয়ার করে দিন। ওয়ালাইকুম আসসালাম। মাসুমা আমরিন শরীয়তপুর থেকে। ইব্রাহিম কলেজ যশোর থেকে। আব্দুল সাহেব এলোমেলো জীবন 10,000, মাশাল্লাহ। আব্দুল কাদের নেত্রকোনা থেকে, মাশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস। ওকে, আমরা দেরি না করে প্রশ্ন যাই। দেখেন, প্রথম প্রশ্ন দেখেন। এই প্রশ্নটা বাংলাদেশের চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা অসংখ্যবার আসছে। আগামী 1 মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা হয়, দেখবেন ওই পরীক্ষাতে, আগামী 1 মাসের মধ্যে কোনো পরীক্ষা হলে দেখবেন এই পরীক্ষাতে এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা বারবার আসে। রাদিয়া শবনম 5 শেয়ার ডান। শুধু 5 শেয়ারই করলেন, শুধু শেয়ার কমেন্ট করলেন নাকি শেয়ারও করছেন? দেখেন কিন্তু। নেত্রকোনা থেকে ইমরান, আপনার নেত্রকোনা যাওয়ার কথা ছিল। তাজফিয়া নাসরিন যশোর থেকে। পটুয়াখালী থেকে সজল। ওকে, হবিগঞ্জ থেকে পূজা দাস। ওকে, দেখেন তাহলে 1 নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্নটা দেখেন। প্রশ্ন কি বলছে দেখেন তো। 1 নম্বর প্রশ্ন কি বলছে? সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? আমরা জানি সাধু ও চলিত রীতির পার্থক্য। 1 নম্বর প্রশ্ন উত্তর কি হবে বলেন? মোহাম্মদ মুন্না, ওয়ালাইকুম আসসালাম। রুজিনা খাতুন শেয়ার ডান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে রুজিনা শেয়ার করে দিচ্ছেন।
স্বপ্ন সুবর্ণা আক্তার, শেয়ার ডান। ওকে, 1 নাম্বার প্রশ্নের উত্তর করুন, ঝটপট উত্তর করুন, যে যেখান থেকে আছেন ঝটপট উত্তর করুন, না পারলে আমি বলে দিচ্ছি এবং প্রশ্নটাকে বুঝিয়ে দিচ্ছি। ঝটপট উত্তর করুন 1 নাম্বার প্রশ্ন, ঝটপট উত্তর করুন, ঝটপট। 1 নাম্বার প্রশ্নটা ঝটপট উত্তর করুন। বলছে সাধু ও চলিত রীতিতে কোন কোন পদের, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? ঝটপট উত্তর করুন, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? ঝটপট উত্তর করুন। সাধু ও চলিত রীতির পার্থক্য। আমাদের সঙ্গে আছেন আইরিন, বলছেন গ। গ মানে সর্বনাম ও ক্রিয়াপদ। আমাদের সঙ্গে আছেন আব্দুল কাদের, আব্দুল কাদের বলছেন গ। ইজাত আহমেদ মহসেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। পুমার পোশাকটা সুন্দর, ধন্যবাদ। এটা আমার বড় ভাই আফ্রিকা থেকে সেনা মিশন করার সময় নিয়ে আসছিলেন আমার জন্য। ওকে ওকে, দ্রুত 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 কমেন্ট করেন। সাতক থেকে মাহবুবুর রহমান, দ্রুত। তাহলে এবার একটু লক্ষ্য করেন, আমরা অ্যান্সারে যাই। বলছে সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি? সবসময় মনে রাখবেন, সাধু ও চলিত রীতির পার্থক্য সর্বনাম এবং ক্রিয়াপদে। কিসে? সর্বনাম এবং ক্রিয়াপদে। সাধু এবং চলিত রীতি, এই সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ দীর্ঘ হয়। সর্বনাম ও ক্রিয়াপদ, ক্রিয়াপদ দীর্ঘ হয়। কি হয়? দীর্ঘ হয়। কিসে? সাধু রীতিতে। চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ দুইটা ছোট হয়। কেমন হয়? ছোট হয়। তাহলে দেখেন, আমরা যদি একটা উদাহরণ দেয়, যদি বলি করে, এই করে শব্দটা চলিত রীতির মধ্যে আছে, এটাকে যদি আমি সাধু রীতিতে যাই তাহলে হয়ে যাবে করিয়া, করিয়া। আমি যদি চলিত রীতিতে বলি তার, তার একটা সর্বনাম। আমি যদি বলি চলিত রীতিতে তার, তারটাকে সাধু রীতিতে হয়ে যাবে তাহার। তাহলে দেখেন তো, এই যে দেখেন, এই যে তার, এটা একটা প্রনাউন, এই যে এটা একটা প্রনাউন, আবার এই যে করে, এটা একটা ভার। তাহলে সাধু ও চলিত রীতির বেসিক পার্থক্যটা কোন জায়গায়? সাধু ও চলিত রীতিতে সর্বনাম, চলিত রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদটা ছোট হয়। সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদটা বড় হয় বা দীর্ঘ হয়। মনে থাকবে এটা? 1 নাম্বার মনে থাকবে, 1 নাম্বার মনে থাকবে। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 নাম্বারের সঠিক উত্তর হবে সর্বনাম ও ক্রিয়াপদ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর সি নাম্বার বা গ নাম্বার, সর্বনাম ও ক্রিয়াপদ। মনে থাকবে ইনশাল্লাহ, এটা মনে থাকবে। মাহিন মারিয়া, সর্বনাম ও ক্রিয়াপদ। মাশাল্লাহ। এটা কে আরবিতে নাম লেখা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। স্যার কি সালাম দিলেন এটা? আমি তো আগা মাথা খুঁজে পাই না। আচ্ছা যাই হোক, মাশাল্লাহ। তাহলে 1 নাম্বার ক্লিয়ার। 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করুন, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ক্লিয়ার। 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করুন, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ক্লিয়ার। 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করুন, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ক্লিয়ার। 1 নাম্বার ক্লিয়ার হলে 1K লিখে কমেন্ট করুন। সবসময় মনে রাখবেন, সাধু রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এটা বড় হয়। যেমন বললাম, এই যে সর্বনাম তাহার, এটা সাধু রীতি। এই যে তার, এটা চলিত রীতি। তাহলে সর্বনামটা সাধু রীতিতে বড় হয়ে গেল। এই যে করে, এটা চলিত রীতি। করিয়া, এটা সাধু রীতি। তাহলে সাধু রীতিতে এটা কি? এটা ভার। এটা কি? এটা একটা প্রনাউন। তাহলে প্রনাউন এবং ভারটা কি দীর্ঘ হয়ে গেছে না? বেসিক পার্থক্যটা এই জায়গায় মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার মনে থাকবে। 1K। তানজিনা আক্তার বলছেন 1K, আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ক্লিয়ার। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। আইরিন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, রুবিনা আক্তার বলছেন ক্লিয়ার। মোহাম্মদ সুতন, আমি শেরপুর জেলা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। ওকে, উম্মে হুমায়রা সিদ্দিকা ফাইজা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রাদিয়া স্বপ্ন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 2 নাম্বার প্রশ্নটা দেখি একটু। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? আমি নিশ্চিত এই লাইভ যতজন দেখছেন সবাই এটার উত্তর জানেন। যদি উত্তর জেনে থাকেন তাহলে উত্তর ঝটপট কমেন্টে উত্তর করেন। বাংলা ভাষার আদি নিদর্শন, বাংলা ভাষার আদি নিদর্শন বা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? লাইভ যতজন দেখছেন এটার অ্যান্সার জানেন। যদি জেনে থাকেন তাহলে ঝটপট এটা অ্যান্সার কমেন্ট করুন। 2 নাম্বার, চর্যাপদের আবিষ্কার সাল। বলছে আদি নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? ঝটপট ঝটপট। উচিং মং মারমা বলছে 1907। আলামিন ব্যাপারে চাঁদপুর থেকে, এটা কি চাঁদপুর না চাঁদপুর?
তানজিনা বলছে 1907, আব্দুল কাদের বলছে 1907, মেঘবালিকা 1907, খাদিজা আক্তার, শামীম রাজা 1907, খাদিজাও বলছে 1907 সালে। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর সবাই জানেন। 1907 সালে নেপালের রাজদরবার থেকে, কোথায় থেকে? নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রীকে 1907 সালে, 1907 সালে নেপালের রাজদরবার থেকে, কোথায় থেকে? নেপালের রাজদরবার থেকে, নেপালের রাজদরবার থেকে, নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী, নাম কি ভদ্রলোকের? হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? চর্যাপদ আবিষ্কার করেন। কয়টা খণ্ড আবিষ্কার করছে? 3টা খণ্ড আবিষ্কার করছে। আবিষ্কার করার সময়টার নাম কি ছিল? চর্যাচর্য বিনশ্চয়। কি নাম ছিল চর্যাপদের? চর্যাচর্য বিনশ্চয়, চর্যাচর্য বিনশ্চয়। মনে থাকবে? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1907 সাল। 2 নাম্বার ক্লিয়ার? 2 নাম্বার ক্লিয়ার? তাহলে চর্যাপদ আবিষ্কার করছে 1907 সালে, কিন্তু প্রকাশ হয়েছে কত সালে? প্রকাশ হয়েছে 1916 সালে। প্রকাশ 1916, আবিষ্কার 1907, প্রকাশ 1916। 2 নাম্বার ক্লিয়ার? 2 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? 2 নাম্বার ক্লিয়ার। জরাপাতা বলছে রয়্যাল লাইব্রেরি থেকে। রয়্যাল লাইব্রেরি বাংলা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় গ্রন্থাগার বা রাজ গ্রন্থাগার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার, ওকে ওকে, আলহামদুলিল্লাহ 2 নাম্বার ক্লিয়ার। কাসমিয়া খাতুন বলছে ডান, 2 নাম্বার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 3 নাম্বারে যাই। সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমারও আঙ্গিনা দিয়া। সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমারও আঙ্গিনা দিয়া। বিখ্যাত বিখ্যাত একটা গান, বাংলা সাহিত্যের বিখ্যাত একটা গান বা বিখ্যাত একটা উক্তি। কি বলছে? সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। এই অমর উক্তিটা কার? বাংলা সাহিত্যে এই অমর উক্তিটা কার? ঝটপট অ্যান্সার করেন। সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। ঝটপট অ্যান্সার করেন, ঝটপট। ঝটপট অ্যান্সার করেন। সই কেমন ধরিব হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া। সে বধূ কালিয়া নাচাই ফিরিয়া, এমতি করিল কে, আমার অন্তর যেমন করিছে তেমনি হোক সে। যাহার লাগিয়া সব ত্যাগিনু, লোকে অবযশ কয়, সেগুন নিধি ছাড়িয়া পিরিতে আর জানিকার হয়। আপনা আপনি মন বুঝাইতে পরতীত নাহি হয়, পরের পুরাণ হরণ করিলে কাহার পরাণে সয়। এই বিখ্যাত অমর উক্তিটা কার? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। বিখ্যাত অমর উক্তি, সই কেমন ধরিব হইয়া, আমার বধুয়ান বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। এই যে আজ থেকে এত বছর আগে, আজ থেকে এত বছর আগে পদাবলীর কীর্তনের মধ্যে এই কথাটা বলে গেছে চণ্ডীদাস। ঠিক এই কথাটা কপি করছে বাংলাদেশের পোপ সম্রাজ্ঞী মমতাজ খাতুন। মমতাজ কি কইছে? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। তার মানে দেখেন, এই এই চণ্ডীদাসের বিখ্যাত উক্তিকে পরিবর্তন করে মমতাজে গান গাইছে। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। আমি আর না বলে বাকিটা আপনারা পারেন। তাহলে এই অমর উক্তিটা কার? এই অমর উক্তিটা চণ্ডীদাসের। এটা একটা পদাবলী কীর্তন। এটা কার? চণ্ডীদাসের। এটা কি? এটা পদাবলী কীর্তন, পদাবলী কীর্তন। তাহলে এটা কার? এটা চণ্ডীদাসের। এটা কি? পদাবলী কীর্তন। সই কেমন ধরে বহিয়া, আমার বধুয়ান যায় আমারও আঙ্গিনা দিয়া। কি সুন্দর কথা দেখেন। তাহলে 2 নাম্বার সঠিক উত্তর কি হবে? 2 নাম্বার। 3 নাম্বার হবে চণ্ডীদাস। 3 নাম্বার কি হবে? চণ্ডীদাস। পারবেন সবাই? 3 নাম্বার কি হবে? চণ্ডীদাস। বৃষ্টি বলছে চণ্ডীদাস। এই উক্তিটা বারবার 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 পরীক্ষা আসে। এখন ধরেন এই উক্তিটা দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই এ বধুয়া শব্দের অর্থ কি, একটু লক্ষ্য করেন। বললো ভাই এ বধুয়া শব্দের অর্থ কি? বলেন। এ বধুয়া শব্দের অর্থ প্রেমিকা। এই বধুয়া শব্দের অর্থ কি? প্রেমিকা বা বন্ধু। এই বধুয়া শব্দের অর্থ প্রেমিকা বা বন্ধু। এই বধুয়া শব্দের অর্থ কি? প্রেমিকা বা বন্ধু। মনে থাকবে?
তাহলে এই বৌদ্ধ শব্দ অর্থ কি? এই বৌদ্ধ শব্দ অর্থ প্রেমিকা বা বন্ধু। ঠিক আছে, ক্লিয়ার? এটা 3 নাম্বার ক্লিয়ার। 3 নাম্বার ক্লিয়ার হলে 3 কে লিখে কমেন্ট করুন। আলহামদুলিল্লাহ 3 নাম্বার ক্লিয়ার। সই কেমন দরে বহিয়া, সবার সই চণ্ডীদাস, সবার সই চণ্ডীদাস। আমার ছাত্র ইজাজ আহমেদ মহসিন এখানে কমেন্ট করছে সবার সই চণ্ডীদাস। তারে ক্লাসে এটা শিখে আসছিলাম, সবার সই চণ্ডীদাস। তাহলে আপনারা মনে রাখতে পারেন, আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন, সংক্ষেপে মনে রাখতে পারেন সবার সই, সবার সই চণ্ডীদাস, সবার সই চণ্ডীদাস, সবার সই চণ্ডীদাস। তার মানে সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। এ সবার উপরে মানুষ সত্য, এটা কার? এটা চণ্ডীদাসের। সই কেমন ধরিবে হইয়া, এটা কার? এটা চণ্ডীদাসের। এটা কি? চণ্ডীদাসের। মনে থাকবে। আবার বলছে লাগি থাকলে জ্ঞান দেশ, সুখের লাগিয়ে এগর বাদিনো, অনলে পড়িয়া যায়। তাহলে লাগি থাকলে কি হবে? লাগি থাকলে জ্ঞান দেশ। তাহলে লাগি থাকলে, লাগি থাকলে জ্ঞান দাস, লাগি থাকলে কি? লাগি থাকলে জ্ঞান দাস। তাহলে সুখের লাগিয়ে এগর বাদিনো, অনলে পড়িয়া যায়। এই উক্তিটা কার? এটা জ্ঞান দাসের। এটা কার? জ্ঞান দাসের। এটা কার? জ্ঞান দাসের। মনে থাকবে, মনে থাকবে। আবার যদি বলে ভারতের নগরে যারা প্রীতি করে তারা মরে যায় দুধ ভাতে, তাহলে ভারতের নগরে যারা প্রীতি করে, তাহলে ভারতচন্দ্র রায় গুণাকারের বিখ্যাত উক্তি, নগর পুরুলে দেবালয় কি এরাই। আবার বড়র প্রীতি বালির ভাত, খনোয়াতে ধরে খনোয়াতে চাঁদ। তাহলে ভারতের নগরে যারা প্রীতি করে তাদের সন্তানেরা মরে দুধ ভাতে। তাহলে আমার সন্তান যেন থাকে দুধ ভাতে। কার এগুলা? সবগুলা ভারতচন্দ্র রায়ের। মনে থাকবে, মনে থাকবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে 3 নাম্বার ক্লিয়ার। আমরা পরের প্রশ্ন যাই। 3 নাম্বার ক্লিয়ার, আমরা পরের প্রশ্ন যাই। আলহামদুলিল্লাহ। ওকে, সবার সই চণ্ডীদাস। এই যে মাশাল্লাহ, মাশাল্লাহ, মোসাম্মদ আফরোজা খাতুন লিখছেন সবার সই চণ্ডীদাস। আনিকা নুসরাত দিতি বলছেন সবার সই চণ্ডীদাস। তার মানে সবার উপরে মানুষ সত্য। ঠিক আছে, সই কেমন ধরে বেহিয়া, সই থাকলে চণ্ডীদাস, এটা মনে রাখেন। ক্লিয়ার? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা 4 নাম্বার প্রশ্ন যাই। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? 4 নাম্বার প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? 4 নাম্বার প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? ঝটপট অ্যান্সার করেন। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? দ্রুত দ্রুত দ্রুত। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন? ক নাম্বার আছে দীনেশচন্দ্র সেন, না, তিনি সম্পাদক। খ নাম্বার আছে জসিমউদ্দিন, গ নাম্বার আছে চন্দ্রকুমার দে। এই জসিমউদ্দিন এবং চন্দ্রকুমার দে দুজনেই ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করেছেন। জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন এবং চন্দ্রকুমার দে দুজনেই ময়মনসিংহ গীতিকার সংগ্রহ করেছেন। সর্বাধিক সংগ্রহ করেছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কেন্দুয়ার, কেন্দুয়ার সন্তান চন্দ্রকুমার দে। কেন্দুয়ার সন্তান চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকাগুলো সংগ্রহ করেছিলেন। কখনো যদি চন্দ্রকুমার দে এর কথা না থাকে, শুধু জসিমউদ্দিন থাকে, তাহলে উত্তর দিবেন জসিমউদ্দিন। চন্দ্রকুমার দে এর কথা যদি না থাকে, শুধুমাত্র যদি জসিমউদ্দিন থাকে, তাহলে উত্তর জসিমউদ্দিন দিতে পারেন। এইখানে যেহেতু খ প্লাস গ দুটাই দিচ্ছে, আমরা এটা উত্তর দাগাইতে পারি। তবে সবসময় মনে রাখবেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে। সঠিক উত্তর কি হবে? চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে যখন ময়মনসিংহ গীতিকাটা সংগ্রহ করছে বিভিন্ন এলাকা থেকে, ছড়ানো ছিটানো গীতিকাগুলো যখন সংগ্রহ করছে, এই গীতিকাগুলোকে নিয়ে 1923 সালে, কত সালে? 1923 সালে ময়মনসিংহ গীতিকা নামে
এগুলারে প্রকাশ করেন দীনেশ চন্দ্র সেন কত সালে? 1923 সালে। কে প্রকাশ করেন? প্রকাশ করেন দীনেশ চন্দ্র সেন। তাহলে প্রকাশ করেন কে? দীনেশ চন্দ্র সেন। তাহলে এটার সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে আর প্রকাশক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। সংগ্রাহক চন্দ্রকুমার দে, প্রকাশক দীনেশ চন্দ্র সেন। কত সালে প্রকাশ করছে? 1923 সালে। কত সালে প্রকাশ করছে? 1923 সালে। তাহলে পরীক্ষা যদি আসে ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে আর প্রকাশ করছেন দীনেশ চন্দ্র সেন। মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে কিনা বলেন, মনে থাকবে? স্যার ময়মনসিংহ না ময়মনসিংহ? মূল শব্দটা ময়মনসিংহ গীতিকা, আমরা বলি ময়মনসিংহ। মনে থাকবে? আলহামদুলিল্লাহ মনে থাকবে। আচ্ছা মনে থাকবে। প্রিয় ভাই বোন, আপনাদের মধ্যে অনেকে এখনো বেকার রয়ে গেছে, যারা সামনে টার্গেট করছেন 19তম শিক্ষক নিবন্ধন। আপনারা দীর্ঘদিন থেকে আমাদের বলতেছিলেন, আমরা কিছুদিন আগে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য আমাদের কোর্স ছিল, আমরা প্রশ্ন সমাধান করছি। আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যারা আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এখানে কোর্স করছেন, তারা ফিল করতে পারছেন আমাদের এখান থেকে কি পরিমাণ আমরা যেগুলো শিখেছি, কি পরিমাণ প্রশ্ন হুবহু কমন আসছে বা কি পরিমাণ কনসেপ্ট হুবহু কমন আসছে। আপনাদের আবদার রক্ষা করতে গিয়ে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য জেনারেল ফুল কোর্স চালু করেছি। আমরা চালু করেছি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য জেনারেল ফুল কোর্স। এই কোর্সের মধ্যে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত। যারা ইংরেজিতে অনেক দুর্বল তাদের ইংরেজি ক্লাস টিমের ইংলিশের বস সাইদুল স্যার। যারা বাংলাতে অনেক দুর্বল তাদের ক্লাস ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব। যারা সাধারণ জ্ঞানে অনেক দুর্বল, আমাদের সাধারণ জ্ঞানের বস আছেন, বস আজকে সারাদিন ক্লাস নিচ্ছেন, উনি নিবেন ইনশাল্লাহ। সুতরাং আপনাদের কথা চিন্তা করে আমরা এই কোর্সটার মধ্যে রাখছি। এই কোর্সটার মধ্যে কি কি রাখছি দেখেন, 100+ ক্লাস, 100+ এক্সাম, সকল ক্লাস রেকর্ড থাকবে এবং ক্লাসের পর আপনাকে ক্লাসে ভর্তি করে দেওয়া হবে। তাহলে আসেন এবার এই কোর্সের ফি কত? এই কোর্সের বেসিক ফি হচ্ছে 3000 টাকা। কতক্ষণ? কত? 3000 টাকা। এই কোর্সের বেসিক ফি হচ্ছে 3000 টাকা। আমার লাইভ যতক্ষণ চলবে, লাইভ চলাকালীন সময় আপনি যদি ভর্তি হন, আপনার ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। আপনার ভর্তি ফি মাত্র 1199 টাকা। ক্লিয়ার এটা? আচ্ছা এবার দেখেন, ভর্তি হওয়ার জন্য আপনাকে 01767265758 এই নাম্বারে সেন্ড মানি করে আপনি কমেন্ট করতে পারেন পেমেন্ট ডান, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে আপনি লিখবেন পেমেন্ট ডান, আমি ভর্তি হয়ে গেছে, আমাকে যুক্ত করে দিন। যাদের সামনের নিবন্ধনটা ধরাই দরকার, সামনের নিবন্ধন যারা একবারে ছাড় দেয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আপনি যদি পড়াশোনার টেবিলে বসে থাকেন, আপনার যদি পড়াশোনা করার মান মানসিকতা থাকে, আমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্সটা যদি আপনি করেন, সম্পূর্ণ করেন এবং এখান থেকে পরীক্ষাগুলো দেন, ইনশাল্লাহ আপনার চাকরি হবে। ইনশাল্লাহ আপনার চাকরি হবে। আমরা নিশ্চয় দিতে পারি আপনার চাকরি হবে, বাকিটা আপনার কপাল বা রিজিক বলতে একটা বিষয় আছে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস সামনের দিকে এগিয়ে যাই। আপনারা ভর্তি হতে থাকেন, আমি সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা তাহলে আমরা দেখি পরের প্রশ্ন কি আছে। দেখেন, বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? দ্রুত অ্যান্সার করেন। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? দ্রুত। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? দ্রুত অ্যান্সার করেন। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? 5 নাম্বার। দ্রুত অ্যান্সার করেন। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? দ্রুত অ্যান্সার করেন। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? বলছে বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে? এই প্রশ্নের মধ্যে আজকে বাংলা লিপির সব বা আজকে লিপি সম্পর্কিত সব শিখিয়ে দেব।
হুমায়রা বলছেন ব্রাহ্মী লিপি থেকে, ইব্রাহিম খলিল ব্রাহ্মী লিপি, ফারজানা ব্রাহ্মী লিপি, কবির সালে ব্রাহ্মী লিপি, খাদিজাতুল তাহেরা, উচিং মং মারমা। এই উচিং তোমার বাসা কোথায়? হৈমন্তী বলছেন ক ব্রাহ্মী লিপি, মাহমুদা খানম ক ব্রাহ্মী লিপি থেকে। মাশাল্লাহ, এই যে আপনারা জানেন, এই আপনারা দেখি ভালোই জানেন, কি হোক মানে আপনারা সব জানেন। দেই আপনাদের প্রস্তুতি ঠেকায় কে বলেন তো? আপনাদের সব জানেন, এখন আপনাদের দরকার নিবন্ধনের জন্য একটা গোছানোর প্রস্তুতি। আপনাদের এখন নিবন্ধনের জন্য একটা গোছানোর প্রস্তুতি দরকার। আপনাদের সব জানেন আলহামদুলিল্লাহ, এই যে ফুলাবেন সব জানেন। এই তো আপনারা সব জানেন দেখি আলহামদুলিল্লাহ। ওকে, ওচিং খাগড়াছড়ি থেকে। ওচিং ধন্যবাদ, তুমি যুক্ত আছো আমাদের সঙ্গে। আচ্ছা, তাহলে এইবার দেখেন বাংলা লিপি বা লিপিস নিয়ে যা আছে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় আমরা সব শিখবো। দেখেন পৃথিবীতে লিপি লিপি মূলত কয় প্রকার দেখেন একটু। লিপি জিনিসটা কি? লেখার যে ধরন সেটাকে আমরা লিপি বলি। এই যে ধরেন এটা হচ্ছে আমার খাতা, এটা আমার খাতা, হ্যাঁ এটা আমার খাতা। দেখেন এখানে আমি লিখলাম 1 নং প্রশ্ন উত্তর, এটা লিখলাম আমরা 1 নং প্রশ্নের উত্তর। যদি মাইয়ারা পরীক্ষার হলে যায় কি করে দেখেন, এমনি একটা দাগ দেয় হলুদ কালে দিয়া, হলুদ কালে দিয়ে দাগ দিয়ে এরা ক্ষান্ত হয় না, আবার নীল কালে দিয়ে আবার একটা দাগ দেয়, ধরেন সবুজ কালে দিয়ে দাগ দিল। এইবারে মাইয়াগুলা কি করে দেখেন, এরা কি করে, এরা এইভাবে এরা 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 দেখেন অন্য কালার একটা কলম দিয়ে এরা কি করে এমনে এমনে এটার মধ্যে মই বানায়, ঠিক আছে। এরপর আবার এখানে কি কি যেন বানায়, আবার এখানে কি কি যেন বানায়। এই যে দেখেন এখানে শেষ তো, মেয়েদের কাজ শেষ। আচ্ছা এবার দেখেন এখান থেকে লেখাটা শুরু হয়ে এই যে খাতার এখানে যখন যায়, আমরা কি এখান থেকে শুরু করি না, আমরা আবার এখান থেকে শুরু করি, আবার যখন এখানে শেষ হয় আমরা আবার এখান থেকে শুরু করি। এই যে লেখার যে ধরন এটাকে বলে লিপি। এটাকে কি বলে ভাই? লিপি বলে। এটা কি বলে? লিপি বলে। আমি আমি বলি না সব মাইয়া এরকম করে গিলিবিলি করে লেখা, কিছু কিছু লেখা, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই যে এখানে আসলো এটা, তাহলে এখান থেকে উল্টায় না আসে, আবার এখান থেকে শুরু হইলো। তাহলে যে লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হয় তাকে বলে বাংলা লিপি বা ব্রাহ্মী লিপি। যে লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হয় তারে কি লিপি বলে ভাই? ব্রাহ্মী লিপি বলে। কি লিপি বলে? ব্রাহ্মী লিপি বলে। যে লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা তারে কি বলে? ব্রাহ্মী লিপি বলে। আবার দেখবেন যে লিপি বা ডান দিক থেকে বাম দিকে লেখা হয় তারে বলে আমরা খরষ্টি লিপি। তাহলে দেখেন বাম দিক থেকে জানা যেটা লেখা হয় সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। কি লিপি ভাই? ব্রাহ্মী লিপি। আবার দেখেন আমরা যখন আরবি লিখতে যাই তখন কি করি? এভাবে লিখি না? আরবি যখন লিখতে যাই তাহলে এভাবে লিখি না? লিখি কিনা এভাবে? তাহলে এই যে ডান দিক থেকে বাম দিকে যেটা আছে সেটা বলে আরবি বা খরষ্টি লিপি। কি লিপি বলে? আরবি বা খরষ্টি। তাহলে আমাদের বাংলা ভাষাটা আমরা কেমনে লিখি? বাংলা ভাষায় যে আমি এখান থেকে শুরু করলাম এদিকে গেলাম, এখান থেকে শুরু করলাম এদিকে গেলাম, এখান থেকে শুরু করলাম এদিকে গেলাম, তাহলে বাম দিক থেকে ডান দিকে যেটা যায় সেটাই তো ব্রাহ্মী। তাহলে বাংলাটা কোথা থেকে আসছে? বাংলাটা ব্রাহ্মী লিপি থেকে আসছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্রাহ্মী লিপি। সঠিক উত্তর কি হবে? ব্রাহ্মী লিপি। কি হবে? ব্রাহ্মী লিপি। ক্লিয়ার? মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে? তাহলে সঠিক উত্তর হবে ব্রাহ্মী লিপি। মনে থাকবে? ওকে আলহামদুলিল্লাহ, মনে থাকবে। ওকে ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নটা, স্যার ভর্তি হবো কিভাবে? ভর্তি হওয়ার জন্য উপরে দেয়া নাম্বার, স্ক্রিনে দেয়া নাম্বার যেটা আছে 017672657558, এই নাম্বারে যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ তোমাদের জন্য অফার আছে। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। লাইভ চলে গেলে আমার অফার শেয়ার। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। লাইভ চলে গেলে কিন্তু সেটা অফার আর থাকবে না। লাইভ চলে গেলে অফার আর থাকবে না। যতক্ষণ অফার ততক্ষণ, যতক্ষণ লাইভ ততক্ষণ অফার। লাইভ চলে গেলে অফার থাকবে না। লাইভ চলে গেলে কিন্তু অফার থাকবে না। ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। তাহলে দেখেন আমাদের প্রশ্ন কি বলছে, নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? দ্রুত। বানরসিংহ ঠাকুর আমরা জানি এটা রবীন্দ্রনাথের নাম। কার? এটা রবির নাম, বানরসিংহ ঠাকুর। আমরা জানি বীরবল কার? বীরবল কার মনে আছে? বীরবলের হালখাতা। পরশুরাম কার মনে আছে?
এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা সময় ফেক আইডি দিয়া বাংলা সাহিত্য রচনা করতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা সময় ফেক আইডি দিয়া বাংলা সাহিত্য রচনা করতেন। আজ থেকে 10 বছর বা 5 বছর আগে দেখবেন ফেসবুকের মধ্যে অনেক ফেক আইডি ছিল। অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল জরিনা, অ্যাঞ্জেল মেরিনা, অ্যাঞ্জেল ইলিবিলি, অ্যাঞ্জেল কিলিবিলি, এই যে অ্যাঞ্জেল দিয়ে যে মায়াগো নামগুলা। ফেসবুকে দেখেন কোন মেয়ে দেখেন ফেক আইডি একটা খোলেন, লেখে নীলপরি, কি লেখে নীলপরি। এই যে ফোলা মাইয়ার নামে আইডি খুলে লিখছে নীলপরি, এটা হচ্ছে ফেক আইডি। একইভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উনিলা দেবী, এ ছিল বেটা মানুষ, এ বেডির নামে আইডি খুলে বাংলা সাহিত্য রচনা করা শুরু করে দিছে। বাংলা যত সমসাময়িক ইয়া ছিলেন, পত্রিকা ছিলেন, ওগুলো তো অনিলা দেবী নামে লেখা পাঠাইতেন। ধরেন কোন একটা উপন্যাস ছাপা হয়েছে, নাম হচ্ছে লেখক অনিলা দেবী। পুরুষ সাহিত্যেরা কি করতেন, বাহ এটা মাইয়া, এটা মহিলা লেখক বাংলা সাহিত্যের উপন্যাস লিখছে, এই মহিলা জানি কি, এত সুন্দর তার হাতের লেখা। এই মহিলার মাঝে যে শরৎচন্দ্র লুকে আছে, তার ফেক আইডি যে অনিলা দেবী, সেটা অনেকে জানতো না। ঠিক আছে, ওই যে বললাম যেমন করে ছেলেরা মেয়েদের নাম নিয়ে ফেসবুকে আইডি খুলে নীলপরি, নীলপরি, তার মানে সকল মেয়ে পরি হইতে চায়, কিন্তু কোন ছেলে জিন হইতে চায় না, মনে রাখেন। কিন্তু ফেসবুকে সব মেয়ে পরি হইতে চায়। তাহলে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিলা দেবী নামে সাহিত্য রচনা করতেন, তাই এটা হচ্ছে তার ছদ্মনাম। তার মানে 6 নম্বরের সঠিক উত্তর হচ্ছে, 6 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অনিলা দেবী। 6 নম্বরের সঠিক উত্তর অনিলা দেবী। 6 নম্বরের সঠিক উত্তর কি অনিলা দেবী। তাহলে বানসিংহ ঠাকুর, রবীন্দ্রনাথ, অনিলা দেবী, শরৎচন্দ্র, বীরবলকে, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী, বীরবলকে প্রমোদ চৌধুরী। মনে থাকবে, মনে থাকবে, আলহামদুলিল্লাহ মনে থাকবে, ক্লিয়ার। আচ্ছা, এইবার আছেন এ পরশুরামকে, পরশুরাম ছিলেন রাজশেখর, পরশুরামকে রাজশেখর, ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা তাহলে পরের প্রশ্ন যাই। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টা? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি বলেন? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত অ্যান্সার করেন। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? রোমন তালুকদার, বোঝানোর ক্ষমতা অসাধারণ স্যার, মাশাআল্লাহ। রোমন, আপনার জন্য শুকরিয়া রইল। ইসরাত জাহান মুতসি বলছেন 12টা, মেহজাবিন মিথি বলছেন 12টি, আফরোজা বললেন 13টি। দেখেন এই যে ঝামেলা লাগাই দিচ্ছেন আপনারা, কিন্তু ক্যারাবেরা লাগাই দিচ্ছেন। কেউ 11টা, কেউ 12টা, কেউ 13টা, কেউ 14টা। ঠিক আছে, মাঝখানে আমি কে, হু এম আই? এই যে কেউ 12টা, কেউ 11টা, কেউ 13টা, কেউ 14টা, কেউ 15টা, কেউ অপশনের মধ্যে নাই, কিন্তু বলে দিচ্ছে 16টা। ঠিক আছে, মানে বাদ যাবে না, কোনো কিছু যা মারতেছে তা লিখতেছে। তাহলে বলেন বাংলা ভাষায় বিরাম চিহ্ন কয়টা? বাংলা সাহিত্যের বা বাংলা ভাষায় বিরাম চিহ্ন কয়টা? 9-10 ব্যাকরণ বই অনুযায়ী বাংলা ভাষার বিরাম চিহ্ন 12টি। পরীক্ষায় যদি আসে তাহলে এটাকে অ্যান্সার করবেন। পরীক্ষায় যদি আসে বাংলা ভাষার বিরাম চিহ্ন কয়টা, তাহলে উত্তর দিবেন 12টা। কারণ 9-10 বা নবম দশম শ্রেণীর বাংলা বোর্ড বাংলা ব্যাকরণ যেটা, সেটার মধ্যে বলছে 12টা। তাহলে আমরা সঠিক উত্তর কয়টা দেখাবো? সঠিক উত্তর বলবো 12টি। সঠিক উত্তর 12টি। তাহলে বাংলা ভাষার বিরাম চিহ্ন কয়টা? সঠিক উত্তর হবে 12টা। কয়টা হবে? সঠিক উত্তর হবে 12টা। বাংলা ভাষার বিরাম চিহ্ন কয়টা? সঠিক উত্তর হবে 12টা। কয়টা? সঠিক উত্তর 12টা। ক্লিয়ার এটা? তাহলে সঠিক উত্তর হবে 12টা। ক্লিয়ার এটা? তাহলে 7 নাম্বার ক্লিয়ার কিনা বলেন? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। শাহ আলম স্যার, কিভাবে ভর্তি হবে ডিটেলস বলেন। শাহ আলম, আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধনের ফুল কোর্স। এখানে বাংলা আছে, মানে জেনারেল ফুল কোর্স, বাংলা, ইংলিশ, গণিত সব আছে। এই ফুল কোর্সের রেগুলার ফি 3000 টাকা। কত? 3000 টাকা শাহ আলম ভাই। তাহলে আপনি যদি ভর্তি হইতে চান, আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ ভর্তি হলে 3000 টাকার জায়গায় আপনাকে দিতে হবে মাত্র 1199 টাকা। তার মানে আপনি বিশাল ছাড়ে ভর্তি হতে পারতেছেন, বিশাল ছাড়ে ভর্তি হতে পারছেন। ভর্তি হওয়ার জন্য যেটা করবেন, 01767265758, এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। শালম ভাই, আপনার ভর্তি ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে। তাহলে শালম ভাই, আর দেরি নাই, এখনই ভর্তি হবার চাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনারা ভর্তি হতে থাকেন, আমি পরের প্রশ্ন যাই। ওকে, দেখেন কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? দ্রুত বলেন। হস্ত, চাঁদ, গল্প, টেবিল। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? দ্রুত বলুন, দ্রুত।
তাহলে দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন। নিচের কোনটি তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ? দেখেন, তদ্ভব বা খাঁটি বাংলা প্রথমত ছিল সংস্কৃত। সংস্কৃত থেকে কিঞ্চিত, দেখেন প্রথমত ছিল সংস্কৃত। সংস্কৃত সংস্কৃত থেকে কিঞ্চিত ব্যঙ্গা হয়ে গেছে অর্ধ সংস্কৃত। কি? অর্ধ সংস্কৃত। আচ্ছা, অর্ধ সংস্কৃত থেকে কিঞ্চিত ব্যঙ্গা হয়ে গেছে তদ্ভব বা খাঁটি বাংলা। তাহলে আসেন, এই যে চন্দ্র শব্দটা, মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম চন্দ্রাবতী। এই চন্দ্র শব্দটা ছিল সংস্কৃত। সেটা কি ছিল? সংস্কৃত। সংস্কৃত শব্দ ছিল চন্দ্র। এই মুসলমান সাহিত্যিকরা আইসা বলছে না, চন্দ্র শব্দটা কেমন মেয়েলি শব্দ, এটাকে বেড়াবাচক বানাইতে হবে, নারীরে, নামের নারীরে পুরুষ বানাইতে হবে এবং এটারে চেঞ্জ করতে হবে। এটারে চেঞ্জ করতে গিয়া চন্দ্রাবতীকে চেঞ্জ করতে গিয়া কি বানাই ফেলছে? চন্দ্রাবতীকে চেঞ্জ করতে গিয়া বানাইছে সান মিয়া। দেখেন, এই যে সান মিয়া, তাহলে চন্দ্র থেকে আসলো সান, এই সান হচ্ছে অর্ধ সংস্কৃত। এখন আসেন, আধুনিক যুগের সাহিত্যিকরা এসে বলতেছে সান মিয়া নামটা কেমন কেমন যেন, এটা একটা সুন্দর করো না, একটা আর্টিস্ট, একটা লিপস্টিক লাগাও। এই লিপস্টিক লাগাইতে গিয়ে এটা বানাইছে, কিঞ্চিত পরিবর্তন করে বানাইছে চাঁদ। তাহলে আমরা এখন কি কই? আমরা এখন চাঁদ কই। তাহলে এই চন্দ্র হচ্ছে সংস্কৃত, চাঁদ হচ্ছে অর্ধ সংস্কৃত, তদ্ভব হচ্ছে চাঁদ। তাহলে সঠিক শব্দ কোনটা? সঠিক হবে চাঁদ। চাঁদ হবে কোন শব্দ? চাঁদ। তদ্ভব শব্দ কি হবে? তদ্ভব শব্দ। চাঁদ কি হবে? তদ্ভব শব্দ। মনে থাকবে? তাহলে চাঁদ কি শব্দ? তদ্ভব শব্দ। কি শব্দ? চাঁদ তদ্ভব শব্দ। মনে থাকবে? মনে থাকবে। আমি একটু চা খাই, দেইলারা চিনি ছাড়া। তাহলে আপনারা চিনি ছাড়া প্যাকেজে ভর্তি হয়ে যান, দেনলারা চিনি ছাড়া প্যাকেজে ভর্তি হয়ে যান। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি চলবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার এটা? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। যেটা বললাম, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার থাকবে, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তিতে অফার। মাত্র 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য 076726575 এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি হয়ে যাবেন। এই নাম্বারে টাকা পাঠায় ভর্তি কনফার্ম হয়ে যাবেন ইনশাল্লাহ। এছাড়া যারা ইংরেজিতে দুর্বল, ইংলিশে যারা দুর্বল, তারা ইংরেজিতে বেসিক থেকে ইংলিশ ফাউন্ডেশন কোর্স ঠিক করার জন্য অল জব অল এডমিশন, সাইদুল স্যারের অল জব অল এডমিশন ইংলিশ কোর্স আপনার জন্য মাত্র 750 টাকা। কত টাকা? 750 টাকা। লাইভ চলাকালীন সময় মাত্র 750 টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। 9 নাম্বার, কবর নাটকটি কার রচনা? দ্রুত অ্যান্সার করেন। কবর নাটকটি কার রচনা? কবর নাটকটি কার রচনা? দ্রুত অ্যান্সার করেন। 9 নাম্বার, কবর নাটকটি কার রচনা? দ্রুত অ্যান্সার করেন। কবর নাটকটি কার রচনা? দ্রুত দ্রুত দ্রুত, কবর নাটকটি কার রচনা? দ্রুত অ্যান্সার করেন। কবর নাটকটি কার রচনা? এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। দ্রুত অ্যান্সার করেন। দ্রুত 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 বলেন, কবর নাটকটি কার রচনা? দ্রুত। কবর নাটকটি কার রচনা? কবর নাটকটি কার রচনা? মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়।
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কবর নাটক, মুনির চৌধুরী। কবর নাটকটা কার? মুনির চৌধুরী রচিত। কবর কবিতা, এটা কার? জসিম ব্রো। কবর কবিতা হচ্ছে জসিম ব্রো এর। ঠিক আছে, মনে রাখেন 1953 সালে কারাগারে থাকা অবস্থায় মুনির চৌধুরী কবর নাটকটি রচনা করেন। তাহলে সঠিক উত্তর হবে মুনির চৌধুরী। মুনির চৌধুরী কবর নাটকটি রচনা করেন। এই কবর নাটকের একটা বিখ্যাত উক্তি মনে আছে? বিখ্যাত উক্তিটা, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তাহলে এটা কার লেখা? মুনির চৌধুরীর লেখা। কার লেখা? মুনির চৌধুরী। তাহলে যদি জিজ্ঞাসা করে কবর নাটকটা কার, তাহলে উত্তর হবে মুনির চৌধুরী। আর যদি জিজ্ঞাসা করে কবর কবিতাটা কার, ওই যে ছোটবেলা পড়ছিলাম, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজয় রেখেছে দুই নয়নের জলে। তাহলে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এই কবর কবিতাটা হচ্ছে জসীমউদ্দিনের। ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। 10 নম্বর প্রশ্ন দেখেন, একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? অসম্ভব বস্তু, সুসময়, বিপজ্জনক অবস্থা, অল্প আয়ু। বলেন। একাদশে বৃহস্পতি, একাদশে সাকিবু সাবিকুন নাহার বলছেন মনির চৌধুরী। এটা সাবিকুন নাহার, এটা মনির চৌধুরী না, এটা মনির চৌধুরী হবে। মনির চৌধুরী 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে লিখেছিলেন। ঠিক আছে, মনে থাকবে। সাবিকুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আলহামদুলিল্লাহ আপনি উত্তর দিতে পারছেন, কিন্তু বানানোর দিকে একটু সতর্ক থাকবেন। বানান ভুল হয়ে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। আমরা মাঝে মধ্যে ভুল লিখতে কনফিউজ হয়ে যায়, ভুল নাকি ভুল। মাইয়ারা শাড়ি পরে স্ট্যাটাস দেয়, প্রিয় বন্ধুরা, বন্ধু না বলে লেখে প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আজকে শাড়ি পরে বের হলাম। এই পরে বানান ভুল, শাড়ি বানান ভুল, বন্ধু বানান ভুল। সুতরাং সাবিকুন এরকম ভুল আর করা যাবে না। তানজিনা আক্তার 10 নম্বরের খ। ক্লিয়ার এটা? ক্লিয়ার? তাহলে এখন পারবেন। তাহলে আসেন, বলছে একাদশে বৃহস্পতি, এটার অর্থ কি? একাদশে বৃহস্পতি এটার অর্থ কি? একাদশে বৃহস্পতি এটার অর্থ কি? দ্রুত দ্রুত বলেন, একাদশে বৃহস্পতি এটার অর্থ কি? একাদশে বৃহস্পতি এটার অর্থ কি বলেন? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়। যদি বলতো অসম্ভব বস্তু কোনটা? অসম্ভব বস্তু হচ্ছে অমাবস্যার চাঁদ। অমাবস্যার চাঁদ, অসম্ভব বস্তু অমাবস্যার চাঁদ। ঠিক আছে, তাহলে মনে থাকবে 49 ধাক্কা, বিপজ্জনক অবস্থা, বল শেষ সময়। ক্লিয়ার এটা? তাহলে 10 নম্বর একাদশী বৃহস্পতি অর্থ কি? সুসময়ে, সুসময় কি হবে? সুসময়। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা? বাহ, নিবন্ধনের প্রশ্ন। বলেন এর চেয়ে সহজ প্রশ্ন আছে কিনা? কিন্তু ধরেন যদি জিজ্ঞাসা করতো বাংলা বর্ণমালা কয়টা, বাংলা বর্ণমালা কয়টি? বাংলা বর্ণমালা কয়টি বলেন? বাংলা বর্ণমালা কয়টি? এটা সবাই পারবেন। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ বা ভাওয়েল হচ্ছে 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ বা ভাওয়েল 11টি। কিন্তু প্রশ্ন করছে, আমি প্রশ্ন করলাম বাংলা বর্ণমালা কয়টি? দ্রুত উত্তর দেন, বাংলা বর্ণমালা কয়টি? তাসলিমা আক্তার বলছেন 11টি। তাহলে বলেন বাংলা বর্ণমালা কয়টি? দ্রুত বলেন বাংলা বর্ণমালা কয়টি? দ্রুত। আঞ্জুয়ারা খাতুন বলছেন একটি বর্ণমালা। সাদ্দাম খান একটি। সাকিনুর ইসলাম, সাকিনুর তোরে থাপ্পড় দেওয়া দরকার। বাংলা বর্ণমালা একটা। বাংলা বর্ণমালা একটা। সাকিনুর তুই রেগুলার ভুল করে যাইতেছিস। এটা দেখ, বর্ণমালা মানে বর্ণের সমষ্টি। বর্ণমালা মানে বর্ণের সমষ্টি। দেখেন, আমরা দোকানে গিয়ে ফুলের মালা কিনি না? নেক্সট ক্লাসে একটা ফুলের মালা রাখবেন, আমি এলে ক্লাসের মধ্যে আমার ফুলের মালা পরাবেন, এরপরে ক্লাসে ঢুকবো।
ফুলের মালা পরে আমি দুলার মতো জামাইয়ের মতো দামানের মতো ক্লাসে ঢুকবো, ঠিক আছে? এরপরে আপনারা গান ধরবেন, আইলারে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দাও শাইলদানের নেরা। তাহলে লক্ষ্য করেন, বর্ণমালা মানে বর্ণের সমষ্টি। বর্ণমালা মানে কি? বর্ণের সমষ্টি। তাহলে দেখেন, আমরা যখন ফুলের মালা কিনি, তাহলে ফুলের মালা কেমন থাকে? এই যে এরকম একটা সুতার মধ্যে এরকম ফুল লাগানো থাকে, এটারও কই ফুলের মালা। এটাতে কি বলে আমরা? ফুলের মালা। মালা কয়টা? মালা হচ্ছে এনে একটা। কয়টা এনে? একটা। কিন্তু ফুল কয়টা? ফুল অনেকগুলা। তাহলে অনেকগুলা ফুল দিয়ে যে মালা গাঁথা হয় সেটাকে কি বলে আমরা? সেটাকে ফুলের মালা বলি। ঠিক একইভাবে অনেকগুলা বর্ণ দিয়ে যখন মালা গাঁথা হবে সেটাকে বলি বর্ণমালা। সেটা কি বলবো আমরা? বর্ণমালা। সেটাকে কি বলবো আমরা? বর্ণমালা। এই যে দেখেন, আমার হাতে ধরেন একটা সুতা, এই সুতাটা আমি পড়লাম, এটার মধ্যে ধরেন অনেকগুলো ফুল গাঁথলাম, তাহলে এটার মালা কয়টা হয়েছে? মালা একটা হয়েছে না? আমি যদি ফুলের বদলে যদি আমি বর্ণগুলার গাঁথি, ধরেন এখানে গাঁথলাম ক, এখানে খ, এখানে ও, এখানে সরে অ, এখানে সরে আ, এখানে এ, এখানে ও, এখানে অনুস্বার, এভাবে যদি সবগুলা বর্ণকে দিয়ে আমি একটা মালা গাঁথি, মালা কয়টা হবে? মালা একটা হবে না? তাহলে বাংলা বর্ণমালা কয়টা? বাংলা বর্ণমালা একটা। তাহলে বাংলা বর্ণমালা কয়টা? একটা। আজীবন যেন মনে থাকে, আজীবন যেন মনে থাকে বাংলা বর্ণমালা একটা। সবাই মনে থাকবে ইনশাল্লাহ। যারা প্রথম শিখলেন বাংলা বর্ণমালা একটা, এই যে আমি সুন্দর করে ব্যাপারটা ব্যাখ্যা করে আনছি, এই যে আমি মালার বদলে কি একটা পড়ছি, ইউএসবি কেবল পরে রাখছি, তাহলে এরকম এই কেবলটার মধ্যে যদি আমি ফুল দিয়ে মালা গাছি, তাহলে মালা কয়টা হবে? একটা হবে না? ফুল কয়টা থাকবে এই মালাতে? অনেকগুলো ফুল থাকবে না? একইভাবে এটাকে যদি আমি বর্ণ দিয়ে মালাটা গাছি, ধরেন ছোট ছোট কাগজের মধ্যে বাংলা 50টা বর্ণ লিখে এটার মধ্যে যুক্ত করলাম, যুক্ত করলে তাহলে আমার মালা কয়টা হবে? একটা হবে না? তাহলে বাংলা বর্ণমালা কয়টা? একটা। বাংলা বর্ণমালা একটা, বর্ণ 50টা। বাংলা বর্ণ 50টা, বর্ণমালা একটা। ক্লিয়ার কাট কথা? ক্লিয়ার? এটা মনে থাকবে এখন থেকে ইনশাল্লাহ। এখন থেকে ইনশাল্লাহ মনে থাকবে। যারা যারা জানতেন না, ভুল করছেন, কনফিউজ হয়ে গেছেন, এখন থেকে মনে থাকবে কিনা বলেন? বলেন এখন থেকে মনে থাকবে কিনা? তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মনে থাকবে। খাদিজাতুল তাহারা ক্লাসে অপ্রাসঙ্গিক কথা বলা থেকে বিরত থাকবেন। মনে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। তাহলে বাংলা স্বরবর্ণ হচ্ছে 11টা, কিন্তু বাংলা বর্ণমালা একটা। বাংলা বর্ণমালা কয়টা? একটা। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? দ্রুত অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? রবীন্দ্রনাথ। আয়েশা আক্তার গ্লাসে চা খায় স্যার, এই গ্লাস হচ্ছে করণ কারক। দেখেন, স্যার গ্লাস দিয়ে চা খায়, গ্লাস কোন কারক? এটা করণ কারক, ঠিক আছে? শহীদ ইসলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মনে থাকবে এখন? মনে থাকবে? তাহলে বলেন, রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত দ্রুত অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? দ্রুত অ্যান্সার করেন। দ্রুত দ্রুত অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? দ্রুত অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? দেখেন, মূল শব্দটা রবি, রবি মানে সূর্য, রবি মূল শব্দ, যোগ ইন্দ্র, এ ই আর এ ই মিলে হয়ে গেছে দীর্ঘ ই। তাহলে একসাথে যদি নিয়ে আসি, তাহলে র ব রশ্মিটা দীর্ঘ হয়ে গেল, দন্তান্ন দয়ের ফলা, রবীন্দ্র নাথ। এই হচ্ছে রবীন্দ্রনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ। তাহলে কি হবে? রবিযোগ ইন্দ্র, রবিযোগ ইন্দ্র রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র রবীন্দ্র, তাহলে রবিযোগ ইন্দ্র। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে গ নাম্বার। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হবে গ নাম্বার। সঠিক উত্তর হবে গ নাম্বার। জান্নাতুল ফেরদৌস যে কি? চা হচ্ছে কর্মকারক, কি খায়? চা খায়। হ্যাঁ, চা কর্মকারক।
মনে থাকবে এটা? মনে থাকবে? ক্লিয়ার এটা? তাহলে ক্লিয়ার, 12 নম্বর ক্লিয়ার। আচ্ছা, স্যার কিভাবে ভর্তি হব? ভর্তি হওয়ার জন্য আমি আবারও প্রথম থেকে বলি, আমাদের 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স সব আছে এটার মধ্যে, সব। এখানে আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, সকল ক্লাস রেকর্ড থাকবে। অনেকে আছেন এখানে টিউশন করেন, অনেকে আছেন ছোট একটা চাকরি করেন, অনেকে আছেন বাড়িতে পড়ে আছেন, এই সময়টা ব্যস্ত, ছোট ভাই বোন বা নিজের বাচ্চাদের পড়াশোনা একটু সময় দিতে হয়। অনেকে আছেন রান্না করতে হয়, স্বামী অফিস থেকে এসে এখন কিছুক্ষণ পর খাবে, বা শ্বশুর শাশুড়ি একটু সেবা যত্ন করতে হয়, ফলে আপনি একটা ক্লাস মিস করে ফেলছেন। এই ক্লাসটা মিস করলে কোনো টেনশন নাই, এই ক্লাসে সবসময় রেকর্ড থাকবে। কি থাকবে? রেকর্ড থাকবে। ক্লাসের সবসময় রেকর্ড থাকবে। ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে। আপনি পড়তে পারতেছেন না, ব্যস্ততায় কোনো সমস্যা নাই, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। মোহাম্মদ সাইফুল ইসলাম, স্ক্রিনশট কোন নাম্বারে দেবো? সাইফুল, ভর্তি হয়ে আমাদের যে নাম্বার 01767265758 এই নাম্বারে সাইফুল ভর্তি হয়ে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন, এই যেটার মধ্যে টাকা পাঠাবেন ওই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তাহলে এই যে কোর্সটা 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স, কোর্স ফি হচ্ছে 3000 টাকা। যতক্ষণ আমার লাইফ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা নাই, ধরেন আপনার কাছে 1199 টাকা নাই, আপনার কাছে কি নাই? 1199 টাকা নাই। যদি 1199 টাকা না থাকে, আপনার কাছে 1100 টাকা আছে, 1100 টাকা পাঠাইয়া দেন। কালকে আবার 99 টাকা পাঠাইয়া হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, স্যার আমি 1199 টাকা পাঠাই দিছি, আমাকে ভর্তি করাই দেন। মনে থাকবে? ক্লিয়ার এটা? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার এটা? তাহলে আমরা পরের প্রশ্ন যাই, আপনারা ভর্তি হতে থাকেন, আমি একের পর এক প্রশ্ন সলভ করা শুরু করি, ঠিক আছে? 13 নম্বর দেখেন, বলছে চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস? দ্রুত অ্যান্সার করেন। চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। 11 নম্বর, চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কোন সমাস? দ্রুত অ্যান্সার করেন। চন্দ্রমুখ, চন্দ্রমুখ কোন সমাস? দ্রুত অ্যান্সার করেন। দ্রুত দ্রুত দ্রুত, চন্দ্রমুখ কোন সমাস? দ্রুত। চন্দ্রমুখ। আমার এক বন্ধু তার প্রেমিকার প্রতি খুশি হইয়া, আমার এক বন্ধু তার প্রিয়জনের প্রতি খুশি হইয়া তার চেহারা দেখা বলতেছে, বাহ তোমার চন্দ্রমুখ দেখে মুগ্ধ হইলাম। কত বড় তেলবাজি দেখেন, তোমার চন্দ্রমুখ দেখে মুগ্ধ হইলাম। চন্দ্রমুখ, তাহলে তোমার চন্দ্রমুখ দেখে মুগ্ধ হইলাম, তাহলে এটাকে বাংলায় ব্যাস বাক্য পাই, মুখ চন্দ্রের ন্যায়। ব্যাস বাক্য কি পাই? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে দেখেন চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়। এই যে মুখ এবং চন্দ্র, এই দুইটা,
এটাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলি। কি বলি? উপমিত কর্মধারয় সমাস বলে। তাহলে চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ কর্মধারয় সমাস। সঠিক হবে কি? কর্মধারয় সমাস। চন্দ্রমুখ কর্মধারয় কোন কর্মধারয়? উপমিত কর্মধারয়। কোন কর্মধারয়? উপমিত কর্মধারয়। তাহলে মানুষের মুখ কোনোদিন চাঁদের মতো হয় না, এই যে কথাটা, এটা অযৌক্তিক। অযৌক্তিক। যদি এরকম অযৌক্তিক বা মিথ্যা কিছু বুঝায়, যদি এরকম অযৌক্তিক বা মিথ্যা কিছু বোঝায়, সেগুলোকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলবো। মানে চন্দ্রমুখ এখানে কর্মধারয় সমাস। মনে থাকবে ইনশাল্লাহ? আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, মনে থাকবে। তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা কি বলছে? আগুন এর সমার্থক শব্দ কোনটি? আগুন এর সমার্থক শব্দ অনিল, পাবক, অম্ব, ব্যায়াম। বলেন, আগুন এর সমার্থক শব্দ কোনটি? 13 নাম্বার, 14 নাম্বার, দ্রুত দ্রুত করেন। আগুন এর সমার্থক শব্দ কোনটি? দ্রুত করেন। 14 নাম্বার, আগুন এর সমার্থক শব্দ কোনটি? দ্রুত। আগুন এর সমার্থক শব্দ কোনটি? আগুন এর সমার্থক শব্দ কোনটি? দ্রুত দ্রুত। আগুন এর সমার্থক শব্দ, দ্রুত বলেন, দ্রুত। আগুন এর সমার্থক শব্দ কোনটা? বলেন, আগুন এর সমার্থক শব্দ কোনটা? আগুন লাগাইয়া দিছে কনে। আগুন, আগুন এর সমার্থক শব্দ কোনটা? আগুন এর সমার্থক শব্দ কোনটা? বলেন। এই পাবক শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ কি? বোম শব্দের অর্থ কি? তাহলে বলেন, আগুন এর সমার্থক শব্দ কোনটা? এখানে সঠিক উত্তর কি হবে? আগুন এর সমার্থক শব্দ কোনটা? আগুন এর সমার্থক শব্দ কোনটা? প্রশ্নটা যদি এমন ভাবে করে, তো আগুনের সমার্থক শব্দ নয় কোনটা? তাহলে আগুন এর সমার্থক শব্দ কোনটা? বলেন, আগুন এর সমার্থক শব্দ কোনটা? আগুন এর সমার্থক শব্দ কোনটা? দ্রুত। বলেন, আগুন এর সমার্থক শব্দ কোনটা? আচ্ছা, এইবার দেখেন, আমাদের হাতে 4টা অপশন আছে। আমাদের হাতে কয়টা অপশন আছে? 4টা অপশন আছে। অনিল শব্দের অর্থ কি? অনিল শব্দের অর্থ বায়ু, বাতাস। পাবক শব্দের অর্থ আগুন, আগুন বা অগ্নি, আগুন বা কি? অগ্নি। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ জল। বোম শব্দের অর্থ কি? বোম শব্দের অর্থ বাতাস বা বায়ু। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পাবক। পাবক মানে অগ্নি বা আগুন। পাবক মানে কি? অগ্নি বা আগুন। তাহলে সঠিক হবে কি? সঠিক হবে পাবক। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর কি? আগুন মানে কি? আগুন মানে পাবক। আগুন মানে কি? পাবক। মনে থাকবে এটা ইনশাল্লাহ? আচ্ছা, আচ্ছা, মনে থাকবে এটা? ওকে। আসেন, বাংলা উপন্যাসের জনক কে? বাংলা উপন্যাসের জনককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, প্রেমচাঁদ মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা 15 নাম্বার। দেখেন, বাংলা উপন্যাসের জনককে? দ্রুত করেন, দ্রুত দ্রুত করেন। আমি আবারও বলে দিই, আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ ভর্তিতে অফার। লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ মাত্র 1199 টাকা ভর্তি হতে পারবেন। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। যতক্ষণ লাইভ আছে ততক্ষণ ভর্তিতে অফার। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া 01767265758 এই নাম্বারে মেসেজ দিবেন। তাহলে এখন কি চাইছি আমরা? বাংলা উপন্যাসের জনককে? বাংলা উপন্যাসের জনককে? বাংলা উপন্যাসের জনককে? বাংলা উপন্যাসের জনককে? তাহলে বাংলা উপন্যাসের জনককে? দ্রুত দ্রুত দ্রুত। বাংলা উপন্যাসের জনককে?
বাংলা উপন্যাসের জনককে? বাংলা উপন্যাস বা আধুনিক বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তিনি তিনি 1865 সালে, কত সালে? 1865 সালে বাংলা ভাষার সাহিত্য মানে সার্থক উপন্যাস আনেন। নাম কি ছিল? দুর্গেশ নন্দিনী। নাম কি? দুর্গেশ নন্দিনী। কিন্তু তারও আগে 1858 সালে, কত সালে? 1858 সালে পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল লেখেন। কি লিখেন? আলালের ঘরের দুলাল। এই আলালের ঘরের দুলাল সার্থক উপন্যাস হইতে পারে না, সেজন্য বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে বাংলা উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু যদি জিজ্ঞেস করে বাংলা ছোট গল্পের জনককে, তাহলে বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। এইবার দেখেন মজার ব্যাপারটা হচ্ছে, যদি জিজ্ঞেস করে প্রথম বাংলায় উপন্যাস কে লিখেন, সঠিক উত্তর হবে পেরিচাঁদ মিত্র। উপন্যাসের নাম কি? আলালের ঘরের দুলাল। কিন্তু যদি জিজ্ঞেস করে বাংলা ভাষায় সার্থক উপন্যাস কে লিখেন, বাংলা উপন্যাসের জনককে, জন্মদাতাকে, তাহলে সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মনে থাকবে এটা? ইনশাল্লাহ মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন ইনশাল্লাহ? মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মনে রাখতে পারবেন। তাহলে আসেন আমরা পরের প্রশ্ন যাই। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা? চাঁদের অমাবস্যা, রাইফেল রুটে আওরাত, মদনা নদীর মাঝি, লাল শালুক। কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সামিউল ইসলাম। স্যার কিভাবে ভর্তি হবো? সামিউল, ভর্তি হওয়ার জন্য 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সে ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে মাত্র 1199 টাকা। কত টাকা? 1199 টাকা পাঠিয়ে এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই আপনার ভর্তি নিশ্চিত হয়ে যাবে। এখানে এই 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সের মধ্যে কি কি পাবেন? আপনি 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন। আপনি ক্লাসের পর ক্লাসে শেষ করে দেওয়া হবে আপনাকে ইনশাল্লাহ। এছাড়া যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ বেসিক কোর্স। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ কোর্স ফি মাত্র 750 টাকা। লাইভ চলে গেলে আবার কোর্স ফি আর 750 টাকায় থাকবে না। তাহলে বলছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের হচ্ছে রাইফেল রুটি আওরাত। কোনটা? রাইফেল রুটি আওরাত। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত। আমরা অনেকে ইন্টারমিডিয়েটে থাকতে পদ্মা নদীর মাঝে পড়ে আসছি। কার রচিত এটা? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। আবার অনেকে হচ্ছে আমরা 9-10 লাল সালু পড়ে আসছি। লাল সালু কার রচিত? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত। তাহলে এই 16 নম্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটা? রাইফেল রুটি আওরাত। মনে থাকবে ইনশাল্লাহ। রাইফেল রুটি। বৃষ্টি সরকার বলছেন রাইফেল রুটি আওরাত। সাবিনা ইয়াসমিন বলছেন রাইফেল রুটি আওরাত। সাকিনুর বলছেন রাইফেল রুটি আওরাত। আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রাজিয়া সুলতানা রাইফেল রুটি আওরাত। ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি। লাইভে ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে টাকা পাঠায়, এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বারে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা। আপনারা অনেকে বেকার হয়ে আছেন। বেকারত্বের গ্লানি মোছার জন্য আপনি আপনার ইংরেজি বেসকে স্ট্রং করতে পারেন। আপনি ইংরেজি বেসকে স্ট্রং করলে আপনি 2টার জায়গায় 5টা টিউশন করাতে পারবেন। আপনি ইংরেজির বড় বড় বেস করাতে পারবেন। তাহলে আপনার রুজি রোজগারের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে দেখেন আপনারা ভর্তি হতে দেখেন আমি ক্লাস সামনের দিকে এগিয়ে যায়। তাহলে দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে? রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? একবারে সহজ প্রশ্ন। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? একবারে সহজ প্রশ্ন। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? রবীন্দ্রনাথ এই প্রশ্ন আমার বিশ্বাস সবাই পারেন। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়?
দ্রুত দ্রুত করেন। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পায়? 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 আমরা জানি 1913 সালে। 1913 সালে। কত সালে? 1913 সালে। 1913 সালে। কত সালে? 1913 সালে সংস অফারিং এর জন্য। 1913 সালে সংস অফারিং এর জন্য। সংস অফারিং এর জন্য অর্থাৎ তার গীতাঞ্জলি এর ইংরেজি ভার্সনের জন্য। গীতাঞ্জলি এর ইংরেজি ভার্সনের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1913 সাল। এই নোবেল পুরস্কারটা আবার 2004 সালে 2004 সালে শান্তিনিকেতন থেকে চুরি হয়ে যায়। কোথায় থেকে? শান্তিনিকেতন থেকে। তাহলে নোবেল পুরস্কার পাইছেন 1913 সালে, চুরি হয়েছে কত সালে? 2004 সালে। নোবেল পুরস্কার পাইছেন 1913 সালে, আবার এটা চুরি হয়ে যায় 2004 সালে। ভারত গভর্নমেন্ট এখন পর্যন্ত নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে, সেটা কোনো কিছু করতে পারে না। তাহলে আমরা এখানে গোয়েন্দাকারি করার দরকার না, আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছেন 1913 সালে। এই নোবেল চুরি হয়েছে কত সালে? শান্তিনিকেতন থেকে চুরি হয়ে যায় 2004 সালে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। নীল দর্পণ নাটকটি কার লেখা? নীল দর্পণ নাটকটি কার লেখা? নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ দীনবন্ধু মিত্রের লেখা, মাইকেল মধুসূদন দত্তের লেখা, গিরিশচন্দ্র ঘোষের লেখা, মীর মোশাররফ হোসেনের লেখা। দ্রুত বলেন, নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ কার লেখা? দ্রুত দ্রুত। 18 নম্বর, নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ কার লেখা? নীল দর্পণ রাজিয়া সুলতানা গীতাঞ্জলি কাব্যের জন্য। রাজিয়া সুলতানা, এটা একটা ভুল তথ্য। গীতাঞ্জলির জন্য মানে বাংলার জন্য কখনোই নোবেল পুরস্কার দেয়া হবে না, হয় নাই, কখনো হয়ে উঠবে না। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছে এই গীতাঞ্জলিকে ইংরেজিতে যখন অনুবাদ করা হয় সংস অফারিং নামে, সেই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছেন সাহিত্যে। বাংলার জন্য কখনো নোবেল পুরস্কার দেয়া হয় না। ক্লিয়ার? এটা মনে থাকবে, মনে থাকবে। তাহলে আমাদের 18 নম্বর প্রশ্ন বলছে নীল দর্পণ, এই যে নীল চাষীদের উপর জমিদারদের যে অত্যাচার, নীল চাষীদের উপর জমিদারদের যে অত্যাচার, সে অত্যাচারের উপর নির্মিত হয়েছে নীল দর্পণ নাটক। কে রচনা করছে? দীনবন্ধু মিত্র। কে রচনা করছে? দীনবন্ধু মিত্র। তাহলে নীল দর্পণ কে রচনা করছেন? দীনবন্ধু মিত্র। আবার লাল সালু কে রচনা করছেন? লাল সালু রচনা করছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে নীল দর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। তাহলে নীল দর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। তাহলে 18 নম্বরের সঠিক উত্তর হবে 18 সঠিক উত্তর হবে ক। 18 সঠিক উত্তর কি হবে? ক নাম্বার সঠিক উত্তর হবে দীনবন্ধু মিত্র। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। বর্গের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি আমাদের কাছে চাইছে। কি বলছে? মহাপ্রাণ ধ্বনি। যে সকল ধ্বনি উচ্চারণের সময় অল্প বাতাস বের হয় সেটাকে বলে অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি। যেগুলো উচ্চারণের সময় বেশি বাতাস বের হয় তাদেরকে আমরা বলি মহাপ্রাণ ধ্বনি। তাহলে দেখেন, এই যে আমি বর্গের বর্ণগুলো লিখি ক, খ, গ, ঘ, উ। এবার দেখেন, আমি যদি বলি ক ছোট, খ বড় বা বেশি, গ ছোট, ঘ বেশি। আবার দেখেন, আমি যদি বলি চ ছোট, ছ বেশি, জ ছোট, ঝ বেশি। এইবার লক্ষ্য করুন তো একটু, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4। লক্ষ্য করেন 1 এবং 3 এই দুইটা সবসময় অল্প। তার মানে এই দুইটা হচ্ছে অল্প প্রাণ। কি প্রাণ? অল্প প্রাণ, তাই না? আবার দেখেন, এই যে 2 এবং 4 এই দুইটার মধ্যে বেশি বেশি, আমরা বেশি বেশি নিছি। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে মহাপ্রাণ। কি প্রাণ? মহাপ্রাণ। তাহলে বলছে বর্গের কোন বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনি? তাহলে আমরা এখানে পাইছি 2 এবং 4। তাহলে সঠিক উত্তর হবে দ্বিতীয় এবং চতুর্থ। এই দুইটা বর্ণ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। দ্বিতীয় এবং চতুর্থ এই দুইটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। কি প্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। এই দুইটা মহাপ্রাণ ধ্বনি। কি প্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। এই দুইটা মহাপ্রাণ ধ্বনি। কি প্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি। মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। এই দুইটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর যদি জিজ্ঞাসা করে 1 আর 3, 1 প্লাস 3 এই দুইটা কি ধ্বনি? এগুলো হচ্ছে অল্প। 1 3 অল্প, 2 প্লাস 4 2 প্লাস 4 এগুলো হচ্ছে মহা। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। এটা স্ক্রিনশট তুলে রাখেন, মনে থাকবে। আলহামদুলিল্লাহ, মনে থাকবে। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। ক্ষুধার্ত
শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? কোন বাংলা ভাষার স্বরসন্ধির মধ্যে শব্দের শেষে যদি তয়ের উপরে রেপ থাকে তার জন্য আমরা রি যোগ ত লিখবো, রিত, রি যোগ ত লিখবো। তাহলে দেখেন খুদ, খুদ যোগ রিত সমান সমান ক্ষুধার্ত। আবার যদি বলি শীত যোগ রিত, সূর্য ঋত সমান সমান কি হবে? শীতার ত। তাহলে এখানে ক্ষুধার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? খুদ যোগ ঋত, খুদ যোগ ঋত, খুদ যোগ ঋত। 6 নাম্বার হচ্ছে সঠিক উত্তর, খুদ যোগ ঋত ক্ষুধার্ত। 6 নাম্বার সঠিক উত্তর খুদ যোগ ঋত ক্ষুধার্ত। কি হবে? খুদ যোগ ঋত ক্ষুধার্ত। আপনাদের এখানে অনেকে আছেন ইংরেজিতে একবারও খুব বাজে অবস্থা, একটা মেসেজ লিখবেন, একটা অ্যাপ্লিকেশন লিখেন, এখন আপনাদের খুব বাজে অবস্থা। কি করা দরকার? ইংরেজির বেসটা স্ট্রং করা দরকার। কি করা দরকার? ইংলিশের বেসট স্ট্রং করা দরকার। এই যে ইংরেজির বস সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ কোর্স মাত্র 750 টাকা। কত টাকা? 750 টাকা। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে, যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে। ভর্তি হওয়ার জন্য কি করবেন? ইংলিশ কোর্সের মধ্যে 01767265758 এই নাম্বারে মাত্র 750 টাকা পাঠাইলে আপনি ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। একবারে বেসিক থেকে আপনাকে ইংরেজি শিখাবে সাইদুল স্যার, বেসিক থেকে ইংরেজি শিখাবে। আর যারা 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তারা পাঠাবেন কত? 1199 টাকা। কত টাকা? 1199 টাকা। মনে থাকবে আপনারা ভর্তি হতে থাকেন, আমি ক্লাস সামনের দিকে যেতে শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের 20 নাম্বার গুলো আমরা দেখি পরেরটা কি আছে। ওকে, দেখে আমরা পরেরটা কি আছে। যেটা বলতেছিলাম আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের জেনারেল কোর্স, জেনারেল ফুল কোর্স। এখানে 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ। ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া হবে, কোনো দেরি নাই। ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসেই শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আপনারা ভর্তি হতে দেখেন, আমি ক্লাস নিতে সামনের দিকে যাই। তাহলে দেখেন 21 নাম্বার, 21 নাম্বার কি বলছে দেখেন। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ। বিষাদ সিন্ধু 20 নাম্বার দেখেন, 21 নাম্বার। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? বলছে এটা কি কবিতা, এটা কি উপন্যাস, এটা কি নাটক, নাকি প্রবন্ধ? দ্রুত অ্যান্সার করেন। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? সিন্ধু কোন ধরনের রচনা? দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। আবারও বলে সাইদুল স্যারের ইংলিশের বস সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ একবারে বেসিক থেকে শেখানো হয়। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ ভর্তি হবে 750 টাকা। এই কোর্সে ভর্তি হইলে এই কোর্সে ভর্তি হলে আপনি একবারে বেসিক থেকে ইংরেজি শিখতে পারবেন, বেসিক থেকে ইংরেজি শিখতে পারবেন। আপনার কোনো চাকরি হচ্ছে না, আপনি এখন 2-3টা বেস পড়ায়ও রুজি রোজগারের ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনার কি দরকার? আপনার বেসিকটা স্ট্রং করা দরকার। দেখবেন আমাদের গ্রামে গঞ্জে, আমাদের স্কুলগুলোতে, কলেজগুলোতে কি পরিমাণ ছেলেপেলে ইংরেজি গ্রামারও দুর্বল, ইংরেজি দুর্বল। তাহলে ওদেরকে ইংরেজি শেখানোর জন্য আপনার মতো শিক্ষক দরকার। আপনি কখন শিক্ষক হবেন? মানুষ শিখতে শিখতে শিক্ষক হয়। কখন শিক্ষক হবেন? যখন আপনি ইংরেজিকে বেসিকটাকে স্ট্রং করে ফেলতে পারবেন। তাহলে সাইদুল স্যারের বেসিক ইংলিশ কোর্স কত টাকা? মাত্র 750 টাকা। ভর্তি হওয়ার জন্য 07672657558 এই নাম্বারে 750 টাকা পাঠায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠায় দেন, ঠিক আছে? বলছে বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? বিষাদ সিন্ধু আমরা জানি এটা একটা নাটক। কার লেখা? বিষাদ সিন্ধু কার লেখা বলেন? এই বিষাদ সিন্ধু কার লেখা? বিষাদ সিন্ধু কি? এটা নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ? কি হবে? বিষাদ সিন্ধু কি এটা বলেন? বিষাদ সিন্ধু কি এটা বলেন? বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু এটা কি নাটক, এটা কি উপন্যাস, এটা কি কবিতা, না প্রবন্ধ? বলেন বিষাদ সিন্ধু কি বলেন? আপনারা ভুল দাগাইতেছেন, অনেকে ধুমধাম উত্তর করতেছেন ভুলভাল। বলেন বিষাদ সিন্ধু কি? কার রচনা এটা? বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু কার রচনায়? বিষাদ সিন্ধু কি? কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ? দ্রুত 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 করেন। বিষাদ সিন্ধু কার? বলেন বিষাদ সিন্ধু কার? বিষাদ সিন্ধু কি হবে বলেন? বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের রচনা। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের রচনা। কি এটা? মীর মোশাররফ হোসেনের রচনা। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের রচনা। বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের। কার? মীর মোশাররফ হোসেনের রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। মহাকাব্যিক উপন্যাস। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে খ। যারা প্রবন্ধ দেখাইতেছেন, প্রবন্ধ হবে না, নাটক হবে না, কবিতা হবে না, এটাকে মহাকাব্যিক উপন্যাস বলে। কি বলে? একটা উপন্যাসের মধ্যে পুরো মহাকাব্য টাইপ পুরো জিনিসটা একটা উপন্যাসের মধ্যে
নিয়ে আসছেন কে? মীর মোশাররফ হোসেন। তাহলে বিষাদছিন্দু কোন ধরনের রচনা ভাই? বিষাদছিন্দু কোন ধরনের রচনা? বিষাদছিন্দু মহাকাব্যিক উপন্যাস। তাহলে আমাদের এখানে অপশন আছে কবিতা, অপশন আছে উপন্যাস, অপশন আছে নাটক, অপশন আছে প্রবন্ধ। আমরা সঠিক উত্তর দেখাবো উপন্যাস। তাহলে বিষাদছিন্দু কি? উপন্যাস। ক্লিয়ার? 21 নাম্বার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। হাত ভারী বাগধারার অর্থ কি? বলেন। হাত ভারী বাগধারার অর্থ কি? কৃপণ, ধনী, অলস, দানশীল। দ্রুত অ্যান্সার করেন। হাত ভারী বাগধারার অর্থ কি? হাত ভারী, এই 22 নাম্বার বলেন। হাত ভারী বাগধারার অর্থ কি? হাত ভারী বলছে আমার হাতটা ভারী হয়ে গেছে, আমার হাতটা ভারী হয়ে গেছে। তাহলে হাত ভারী বলেন, দেখ ওর হাত ভারী হয়ে গেছে, তার মানে কি হাত ভারী হয়ে গেছে। তাহলে দ্রুত বলেন হাত ভারী বাগধারার অর্থ কি? হাত ভারী বাগধারার অর্থ কি? হাত ভারী আমার হাত ভার হয়ে গেছে। তাহলে হাত ভারী বাগধারার অর্থ কি? দ্রুত 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 22 নাম্বার কি হবে? হাত ভারী বাগধারার অর্থ কি? বলেন। হাত ভারী, আপনি যখন কারোর কাছে কিছু চাইবেন ও দিতে চায় না, ঠিক আছে? যখন কোনো কিছু চাইছেন ও দিতে চায় না, যখন দিতে চায় না তখন কি বলে? এই বেটা তুই এটা কি পড়বে, তো এটা কি একবারে। তাহলে এর মানে কি? আমরা বলি না ওর হাত ভারী, ও কারোর কিছু দেয় না ভাই, ওর হাত ভারী হয়ে গেছে। হাত ভারী মানে আমরা কি বুঝি? হাত ভারী মানে কৃপণকে বুঝি। কারে বুঝি? কৃপণকে বুঝি। হাত ভারী মানে কি? হাত ভারী মানে কৃপণ। আবারও বলি, যতক্ষণ আমার লাইভ আছে ততক্ষণ অফার ফি মাত্র 1199 টাকা। যতক্ষণ লাইভ আছে ততক্ষণ অফার ফি 1199 টাকা। সাইদুল স্যারের অল জব অল এডমিশন মাত্র 750 টাকা। লাইভ চলে গেলে কিন্তু অফার শেষ। লাইভ চলে গেলে অফার শেষ। তাহলে আমাদের 22 নম্বরের সঠিক উত্তর কি হবে? 22 নম্বর হবে কৃপণ। 22 নম্বরের সঠিক উত্তর কি হবে? কৃপণ হবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখি পরের প্রশ্ন কি আছে। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? অগ্নিবীণা, শেষের কবিতা, পদ্মা, মেঘনা, যমুনা। সোনার বলেন। অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের, শেষের কবিতা রবীন্দ্রনাথের লেখা উপন্যাস, পদ্মা, মেঘনা, যমুনা সোনার রবীন্দ্রনাথের লেখা কাব্যগ্রন্থ। তাহলে কি হলো আমাদের? 23 নাম্বার বলছে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? আমরা জানি কাজী নজরুল কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা। কি? অগ্নিবীণা। আর শেষের কবিতা কি? রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উপন্যাস। কবিতা থাকা মানে এটা কবিতা না, মনে রাখেন। কবিতা থাকে মানে কবিতা না। ধরেন একটা ছেলের নাম শান্ত, আমাদের গ্রামে এক ছেলের নাম আছে শান্ত, পুরো গ্রামে অশান্তি করে রাখে শান্ত। নাম শান্ত কিন্তু এতে অশান্তির কারণ। তাহলে দেখেন নাম হচ্ছে শেষের কবিতা কিন্তু এটা কবিতা না, মনে রাখেন। নাম শেষের কবিতা, এটা হচ্ছে কবিতা না। এই এক পোলা এক মাই হচ্ছে মোবাইলে কথা বলতেছে, মানে একটু প্রেম টেম করে, হঠাৎ এদের মধ্যে ভাব জমছে। মাইয়া পোলারে বলতেছে তুমি জানো আমি আজকে একটা কবিতা পড়ছি বিশাল। বলছে কি কবিতা? বলছে কবিতার নাম কি? বলতেছে কবিতার নাম শেষের কবিতা। ফোলা বলতেছে ও তাই, আমিও তো এটা ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি থেকে একবার গিয়ে এই কবিতাটা পড়েছি, জানো আমি না প্রতিদিন এই কবিতাটা আবৃত্তি করতাম। আরে হারামজাদা, এ শেষের কবিতা কোনো কবিতা না, এটা কি একটা উপন্যাস। তাহলে শেষের কবিতা কি? উপন্যাস। তাহলে হুদায় খবর মারলে চাপাবাজি করলে হবে? হবে না। তাহলে প্রশ্ন চাইছে কোনটি কাজী নজরুলের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অগ্নিবীণা। তাহলে সঠিক উত্তর ক। টেস্ট নাম্বারের সঠিক উত্তর ক। সঠিক উত্তর কি হবে? অগ্নিবীণা। সঠিক উত্তর অগ্নিবীণা, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। ওকে, দেখেন তাহলে 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর দেলারা চিনি সারা। 24 নম্বর কি বলছে? উত্তমের বিপরীত শব্দ কোনটি? উত্তমের বিপরীত শব্দ 1 নম্বরে আছে মধ্যম। উত্তম মধ্যম মানে কি? উত্তমের বিপরীত কি? মধ্যম। আচ্ছা, বলছে অদম, বলছে খারাপ, বলছে নিজ। উত্তমের বিপরীত শব্দ কোনটা? এই উত্তমের লগে মধ্যম জীবন হইব না। অদম। উত্তম মানে ভালো, উৎকৃষ্ট। অদম মানে পারে না, কাজ পারে না। খারাপ, নিজ। তাহলে দেখেন কোনটা হইতে পারে? অদম তো হইতো না, খারাপ বা নিজ, এই দুইটার মধ্যে কোন একটা কিছু হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ঝটপট বলেন, ঝটপট বলেন। উত্তরের উত্তমের বিপরীত শব্দ কোনটা? বলেন। ঝটপট বলেন উত্তমের বিপরীত শব্দ কোনটা? বলেন, ঝটপট বলেন উত্তমের বিপরীত শব্দ কোনটা? ঝটপট বলেন। আপনারা কমেন্ট করতে, আপনারা অ্যান্সার করতে আপনাদের মধ্যে কৃপণতা দেখতে পাই। আপনাদের হাত ভারী হয়ে গেছে, হাত ভারী হয়ে গেছে, সেজন্য কমেন্ট করতেছেন না। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা রে, তুমি যে খাটের তলে, তুমি যে খাটের উপরে শুইয়া কম্বল মুড়ি দিয়া ঘুমাইতে ঘুমাইতে ক্লাস দেখতেছো, তোমারে বলছি এটার উত্তর কি হবে? তুমি কোনো অ্যান্সার করতেছো না। ঝটপট বলেন, ঝটপট। উত্তমের বিপরীত শব্দ কি হবে? বলেন, ঝটপট বলেন উত্তমের বিপরীত শব্দ কি হবে? ঝটপট। উত্তম, আমরা দেখি আমাদের বৃষ্টি বলছে অদম, জান্নাতুল বলছে, জয়ী বলছে অদম, দুলালি বলছে এক একজন এক এক অ্যান্সার দিতেছে। উত্তমের বিপরীত শব্দ কি? বলেন।
উত্তমের বিপরীত শব্দ কি? মধ্যম, অদম, খারাপ, নিচ। বলেন কোনটা হইব? বলেন উত্তমের বিপরীত শব্দ কি? দ্রুত 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 কারণ উত্তমের বিপরীত শব্দ কোনটা? দ্রুত। উত্তমের বিপরীত শব্দ কি? উত্তমের বিপরীত শব্দ কি? উত্তম, মধ্যম। আদান দিচ্ছে। বলেন। আচ্ছা আমি বলে দেই, উত্তমের বিপরীত শব্দ হচ্ছে অধম। উত্তমের বিপরীত শব্দ অধম। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর খ। তাহলে 24 সঠিক উত্তর খ। উত্তমের বিপরীত শব্দ হচ্ছে অধম। অধম মানে খারাপ, নিচু বা একটু অনুৎকৃষ্ট। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরের প্রশ্ন যাই। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? 1914 সালে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সবুজ পত্র নামে একটা সাহিত্য সম্পাদকীয় বের করছিল। কে? প্রমোদ চৌধুরী। তাহলে এই প্রমোদ চৌধুরী ছিল সবুজ পত্র পত্রিকার সম্পাদক। এই প্রমোদ চৌধুরীর। মোহাম্মদ নুরুজ্জামান, ওয়াজ চলবে স্যার, সাথে চা। ওরে আমার নুরুজ্জামান ভাই, আপনি যেভাবে আমারে অনুরোধ করে বললেন স্যার ওয়াজ চলবে, আমি তো ওয়াজ চালাতে চাই না, আমি তো ক্লাস চালাতে চাই, কিন্তু আমার এই ওয়াজের ফাঁকে ফাঁকে যারা ভর্তি হইবেন তাদের জন্য রয়েছে বিশাল ছাড়। সেটা কি? এই 19তম শিক্ষক নিবন্ধন কোর্স যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ ভর্তি ফি মাত্র 1199 টাকা। আপনার কাছে 1199 টাকা না, আপনার কাছে 1000 টাকা আছে। 1000 টাকা আপনারে আমরা ফেরাবো না। আপনি এখন 1000 টাকা এই নাম্বারে বিকাশ করে দেন, এই নাম্বারে সেন্ড মানি করে দেন। কালকে আরো 199 টাকা পাঠাইয়া হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলবেন স্যার, ও স্যার গো স্যার, আমি তো সব টাকা পাঠাইয়া দিছি, এইবার আমার কোর্সের মধ্যে যুক্ত করে নেন। আচ্ছা এরপরে দেখেন আমরা বলছি অল জব অল অ্যাডমিশন ইংলিশ সাইদুল স্যারের মাত্র 750 টাকা। তাহলে সবুজ পত্র পত্রিকা কার লেখা? প্রথম প্রমোদ চৌধুরী। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। কত সালে বের হয়েছে এটা? 1914 সালে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরেরটায় যাই। কোনটি শুদ্ধ বাক্য? সব ছাত্ররা উপস্থিত আছে। দেখেন কোনটি শুদ্ধ বাক্য? শুদ্ধ বাক্য চাইছে সব ছাত্ররা, এটা বল। এখানে সব, এখানে ছাত্ররা, এটা বল। বিদ্বান ব্যক্তিরা দুঃখী হয়, এটাও বল। বিদ্বানরা সর্বত্র পূজিত হন। অত্যাধিক পরিশ্রম করা উচিত নয়। অত্যাধিক পরিশ্রম করা উচিত নয়। অত্যাধিক পরিশ্রম করা উচিত নয়, এটাও বল। সঠিক উত্তর হবে বিদ্বানরা সর্বত্র পূজিত হয়। তার মানে যারা বিদ্বান, যারা জ্ঞানী, তারা সব জায়গায় সম্মানিত হয়। যারা জ্ঞানী সব জায়গায় সম্মানিত হয়। 26 নম্বর সঠিক উত্তর কি? 26 নম্বর সঠিক উত্তর গ। মনে থাকবে। আচ্ছা তাহলে আমরা পরেরটায় যাই। সূর্য এর প্রতিশব্দ কি? শশাঙ্ক, আদিত্য, নীরজ, জলদ। সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। আদিত্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে সূর্য। তাহলে 27 নম্বরে সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। 27 নম্বর কি হবে? আদিত্য। সূর্যের প্রতিশব্দ কি? সূর্যের প্রতিশব্দ আদিত্য। সূর্যের প্রতিশব্দ কি? সূর্যের প্রতিশব্দ হবে আদিত্য। কি হবে? আদিত্য। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আমরা তাহলে পরেরটায় যাই। চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? এই যে একটু আগে বলছি 1914 সালে প্রমোদ চৌধুরী সবুজ পত্র নামে একটা পত্রিকা লিখেন। সবুজ পত্র নামে একটা পত্রিকা লিখেন কে? প্রমোদ চৌধুরী। এই সবুজ পত্র পত্রিকাতে সর্বপ্রথম বাংলা চলিত রীতির প্রবর্তন করা হয়। তাহলে চলিত রীতির প্রবর্তক কে? চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। যদি প্রশ্ন করে চলিত রীতি কোন পত্রিকা প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে সবুজ পত্র। যদি প্রশ্ন করে সবুজ পত্র পত্রিকা কত সাল থেকে চলিত রীতি প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে দেলারা চিনি সারা। কত হবে? 1914 সাল। 1914 সাল। পারবেন? 28 নাম্বার 1914 সাল। মনে থাকবে। তাহলে 28 নাম্বার সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। ক্লিয়ার? পারবেন ইনশাল্লাহ? পারবেন তো? ইনশাল্লাহ? বুকে হাত দিয়ে বলেন পারবেন তো? না, হাত দেওয়ার দরকার নেই, এমনি বলেন পারবেন তো। ওকে ইনশাল্লাহ পারবেন। তাহলে আসলে আমরা পরেরটা যাই। যেটা বলতেছিলাম 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স এটাতে ভর্তি হলে 19তম শিক্ষক নিবন্ধন আপনারা কিচ্ছু লাগতো না। আপনার কিচ্ছু লাগবে না। এটাই একবারে মানে এক কথা, এক সেন্টেন্সে কথা শেষ। দর্তকতা মারবের এক খাপের খাপ পুরো মমতাজ আলীর বাপ। একটা প্যাকেজের মধ্যে সব পাবেন। কি পাবেন? একটা প্যাকেজের মধ্যে 100+ ক্লাস পাবেন, 100+ এক্সাম পাবেন, সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পড়া ক্লাসে বিশ্বাস করে দেওয়া হবে। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণে কোর্সের কোর্স ফি মাত্র 1199 টাকা।
যদি লাইভ শেষ হয়ে যায় তখন আর এই অফার পাইবেন না, যতক্ষণ লাইভ আছে ততক্ষণ অফার। বলেন ঠিক কিনা? ঠিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভর্তি হওয়ার জন্য কি করবেন? ভর্তি হওয়ার জন্য 01767265758 এই নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন, এই নাম্বারে সেন্ড মানি করবেন। কি এটা শিউলি আক্তার স্যার, কারো একটু বুঝান। শিউলি, আমার একটা পেজ আছে দেলোয়ার স্যার বাংলা, ফেসবুকে বাংলা লিখে সার্চ দিলে পাবেন। ওটার মধ্যে আমি নিয়মিত কারকের ভিডিও আপলোড দিচ্ছি, ওখানে দেখে নিন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আসেন আমরা ইয়াতে যাই। পথের পাঁচালী কার রচনা? পথের পাঁচালী বাংলা সাহিত্যের অসামান্য উপন্যাস যদি থাকে তার মধ্যে বিভূতিভূষণের সাহিত্যগুলো, উপন্যাসগুলো অসাধারণ। বিভূতিভূষণের পর আমি শরৎচন্দ্রকে বলবো যে শরৎচন্দ্র অসাধারণ লিখছেন, ঠিক আছে। আর কবিতার জায়গা যদি হয় থাকে জীবন দাসের উপরে কোনো কবি না বাংলা সাহিত্যে। তাহলে পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এছাড়া উনি লিখছেন আরণ্যক। আরণ্যক জীবনে যদি কোনো সাহিত্য বা কোনো উপন্যাস পড়ার প্রয়োজন মনে করেন তাহলে আরণ্যকটা পড়বেন, রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়বেন, শরৎচন্দ্র দেবদাস পড়বেন। এই উপন্যাসগুলো আপনাকে পড়া উচিত, এই উপন্যাসগুলো আপনাকে পড়া উচিত। তাহলে এই পথের পাঁচালী কে লিখছেন? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন। কে লিখছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মনে থাকবে এটা, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার একটা উল্লেখযোগ্য উপন্যাস আছে আরণ্যক। আরণ্যক, 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 মনে থাকবে। শিউলি ক্লিয়ার? এটা কারকের ক্লাস প্রয়োজন হলে আমার ওই যে পেজে আছে দেলোয়ার স্যার বাংলা, লিখলে পাবেন। বাংলাতে লিখে সার্চ দিবেন, ফেসবুকে পাবেন, ওখানে আছে, ওখান থেকে দেখে নিন, ঠিক আছে। লিখলে সার্চ দিলে পাবেন। ওকে, তাহলে আসেন আমরা পরের প্রশ্ন যাই। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? সংক্ষিপ্ত রূপ, তৎসম শব্দের আধিক্য, নাটকের সংলাপের উপযোগী, পরিবর্তনশীল। তৎসম শব্দের আধিক্য। সাধু ভাষাতে সবসময় দেখবেন তৎসম শব্দের আধিক্য থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, মানে তৎসম শব্দ বেশি থাকে এটার মধ্যে, তৎসম শব্দটা বেশি থাকে। সাধু ভাষাতে সবসময় তৎসম শব্দ বেশি থাকে, তার মানে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ সাধুরীতিতে সব থেকে বেশি থাকে। সাধুরীতিতে তৎসম বা সংস্কৃত সব থেকে বেশি থাকে। কি থাকে? আবুল হাসেম, নজরুলের কবিতা কেমন? নজরুলের কবিতা ভালো, কিন্তু আমি পড়ি না ভাই, আমার যায় না। আমার সাথে জীবন দাস যায়, আমার সাথে বিনয় ভূষণ যায়, আমার সাথে জয় গোস্বামী যায়। জয় গোস্বামীর একটা বিখ্যাত কবিতা আছে দেখবেন, মালতীবালা বালিকা উচ্চ বিদ্যালয়। বেনি মানব, বেনি মাধব তোমার বাড়ি যাব, বেনি মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেনি মাধব। মোহনবাসী তমাল তোর মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাহিরে দিদিমণির পাশে দিদিমণির বোন, আমি তখন নবম শ্রেণী, আমি তখন সারি, আলাপ হলো বেনি মাধব সুলেখাদির বাড়ি। ক্লিয়ার? এটা জয় গোস্বামীর মালতীবালা বালিকা উচ্চ বিদ্যালয় কবিতা, বেনি মাধব। শুনতে পারেন, খুব দারুণ, আমার কাছে ভালো লাগে। এছাড়া জীবন দাসের কবিতার কাছে তো কোনো কথাই না, আমি প্রতিরাতে একবার জীবন দাসের কবিতা পড়ি, ঠিক আছে। তাহলে নিচের কোনটা সাধু ভাষার বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে তৎসম শব্দ বল। কি হইব? তৎসম শব্দ বল। কি হইব? তৎসম শব্দ বল। আচ্ছা, তাহলে পরেরটা কি বলছে? শব্দের আগে কোনটি বসে? শব্দের আগে কোনটি বসে? শব্দের আগে কোনটি বসে? আচ্ছা দেখেন, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, তার আগে বসে সবসময় উপসর্গ। উপসর্গ, মনে থাকবে। শব্দের আগে যুক্ত হয় উপসর্গ, শব্দের পরে যুক্ত হয় প্রত্যয়, শব্দের পরে যুক্ত হয় বিভক্তি, শব্দের পরে যুক্ত হয় অনুসর্গ। এটার একটা স্ক্রিনশট তুলে নেন। শব্দের আগে যুক্ত হয় উপসর্গ, শব্দের পরে যুক্ত হয় প্রত্যয়, শব্দের পরে যুক্ত হয় বিভক্তি, শব্দের পরে যুক্ত হয় অনুসর্গ। তাহলে শব্দের আগে কোনটি বসে? সঠিক উত্তর হবে উপসর্গ। এই স্লাইডটা বা এই ক্লাসের এই স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা স্ক্রিনশট তুলে নেন। প্রশ্ন করেছে শব্দের আগে কোনটা বসে? শব্দের আগে সবসময় উপসর্গ বসে, শব্দের পরে কি বসে? প্রত্যয় বসে, বিভক্তি বসে এবং অনুসর্গ বসে। প্রত্যয় বসে, বিভক্তি বসে এবং অনুসর্গ বসে। মনে থাকবে এটা? মনে থাকবে এটা? পারবেন? পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? তাহলে পারবেন কিনা ইনশাল্লাহ বলেন? তাহলে শব্দের আগে বসে উপসর্গ, শব্দের আগে বসে উপসর্গ, শব্দের পরে বসে প্রত্যয়, বিভক্তি, অনুসর্গ। পারবেন কিনা বলেন? স্যার ভর্তি সম্পর্কে বলেন। আবারও বলে ভর্তি সম্পর্কে, 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সে ভর্তি হতে হলে আপনাকে লাইভ চলাকালীন সময় মাত্র 1199 টাকায় ভর্তি হতে পারবেন। এই ভর্তি হওয়ার জন্য যেটা করবেন 07672657558 এই নাম্বারে মাত্র 1199 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেয়া বলবেন স্যার আমার ভর্তি করে নেন। এছাড়া সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন মাত্র 700 টাকা, অল জব অল অ্যাডমিশন ইংলিশ কোর্স মাত্র কত টাকা?
700 টাকা। কত টাকা? 700 টাকা। পারবেন এখন? পারবেন কিনা বলেন? অল জব অল অ্যাডমিশন কত টাকা? মাত্র 750 টাকা। কত টাকা? 750 টাকা। পারবেন কিনা বলেন? সুরঞ্জনা ওইখানে যেও নাকো, তুমি বলো নাকো কথা হয় যুবকের সাথে, ফিরে এসে সুরঞ্জনা নক্ষত্রের উপরে আগুন ভরে রাতে। পারবেন? ওকে। শুদ্ধ বানান কোনটি? যেই কোনো শব্দের শেষে দ্রুত আপনারা দেরি করেন না, ভর্তি হতে থাকেন। আমাদের ক্লাস শেষের দিকে, কিছুক্ষণ পর আমরা এশারের নামাজে যাবো ইনশাল্লাহ। দেরি করেন না, দ্রুত আপনারা ভর্তি হতে থাকেন, আমরাও ক্লাস সামনের দিকে চালিয়ে নেই। বলছে শুদ্ধ বানান কোনটা? সবসময় মনে রাখবেন, শব্দের শেষে আলি থাকলে আচ্ছা, যেটা বলতে লাগছিলাম, শব্দের শেষে যদি আলি উচ্চারণ থাকে, আলি সবসময় রস্বীকার হয়, এটা মনে রাখেন। শব্দের শেষে যদি আলি থাকে, আলি বানানো সবসময় রস্বীকার হয়। কিন্তু যদি ব্যাং বুঝায়, আলি দ্বারা ব্যাং বোঝালে সেটা আবার দীর্ঘিকার হয়ে যায়। যেমন দেখেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক। এই ব্যাংক বুঝালে আলিতে সবসময় কি হবে? সবসময় দীর্ঘিকার হবে। কি হবে? সবসময় দীর্ঘিকার হবে। মনে থাকবে। আচ্ছা, বলছে আলি বানান, আলি শব্দটা শুদ্ধ বানান কোনটা? আলি আছে, আলিতে কি হয়? ঋষিকার, তাহলে শ্রদ্ধাঞ্জলি, তাহলে সঠিক হবে কোনটা? শ্রদ্ধাঞ্জলি, তাহলে সঠিক হবে এটা। তার মানে এই 32-এর খ নাম্বার সঠিক উত্তর। 32-এর খ নাম্বার সঠিক উত্তর। কোনটা সঠিক উত্তর? খ নাম্বার সঠিক উত্তর। 32-এর খ নাম্বার সঠিক উত্তর। 32-এর খ নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, 33, বাংলা ভাষায় বচন কয় প্রকার? বাংলা ভাষায় বচন কয় প্রকার? একবারে পানির মতো প্রশ্ন, এটা নিবন্ধনে আসছে, পানির মতো প্রশ্ন। বাংলা ভাষায় বচন 2 প্রকার। একটা কি বলে আমরা? এক বচন, আর একটা হচ্ছে বহু বচন। একটা এক বচন, একটা বহু বচন। একটা এক বচন, একটা বহু বচন। একটা এক বচন আর একটা বহু বচন। একটা এক বচন আর একটা বহু বচন। আজকের লাইভের মধ্যে আপনাদের জন্য একটা অফার আছে। আজকের লাইভে আপনাদের জন্য একটা অফার আছে, পুরো দেলারা চিনি ছাড়া অফার। আজকের লাইভে আপনাদের জন্য একটা অফার আছে, দেখবেন লাইভে একটা অফার আছে। সে অফারটাকে আমি একটু পরে বলে দেবো। আজকের লাইভে ভালো একটা অফার আছে আপনাদের জন্য। আজকের লাইভে আপনাদের জন্য ভালো একটা অফার আছে, ঠিক আছে? কি অফার সেটা আমি বলে দেই। লাইভে একটা অফার আছে, বলছে সেটা কি অফার? সাইদুল স্যারের যে বেসিক ইংলিশ কোর্স, প্রিয় ভাই বোন সবাই দেখেন, যারা ইংরেজিতে দুর্বল, সাইদুল স্যারের বেসিক যে অল জব অল অ্যাডমিশন ইংলিশ কোর্স, আপনারা অনেকে কমেন্ট করতেছেন, স্যার এটা 750 বেশি হয়ে যায়, স্যার একটু কমায় দেন, একটু কমায় দেন। আমি স্যারের সাথে কথা বললাম, স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার বলছে, স্যার আপনি যেটা ভালো মনে করেন। আমি স্যারকে অনুরোধ করছি, স্যার বলছে আপনি যেটা ভালো মনে করেন। তাহলে দেখেন, আজকে তার মানে আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ যদি সাইদুল স্যারের এই কোর্সে ভর্তি হন, আপনার ভর্তি ফি মাত্র 599 টাকা। কত টাকা? 599 টাকা। কত টাকা? 599 টাকা। তাহলে 750 টাকা আরো কমাই দিলাম। আপনার কাছে 750 নাই, কত আছে আপনার কাছে? 599 টাকা দিলে আপনি সাইদুল স্যারের অল জব অল অ্যাডমিশন ইংলিশ বেসিক কোর্সটাতে ভর্তি হতে পারবেন। তাহলে প্রিয় ভাই বোন, এই বেসিক কোর্সটা আপনার কেন দরকার? আপনি এখনো অ্যাপ্লিকেশন লিখতে পারেন না, এখনো কোনো বাক্য লিখতে পারেন না, এখনো কোন রচনা লিখতে পারেন না। এই যে মুখস্থ বিদ্যা দিতে একবার অবস্থা খারাপ, গ্রামার তো পারেনি না, কথা ইংলিশ স্পিকিং তো খুব বাজে অবস্থা, ইংলিশ স্পিকিং খুবই বাজে অবস্থা। পাবলিক ইউনিভার্সিটি থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করে আসছেন, ন্যাশনাল থেকে বা ভালো ভালো কলেজ থেকে, স্কুল থেকে পড়ে আসছেন, এখনো অনার্স মাস্টার্স শেষ, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না। কারণ কি? আপনার বেসিক দুর্বল, আপনার স্পিকিং দুর্বল, আপনি মক দেন না কখনো, আপনার গ্রামার খুব দুর্বল। তাহলে এই দুর্বলতা কাটায় হতে আপনার কি দরকার? অল জব অল অ্যাডমিশন ইংলিশ কোর্সে যুক্ত হওয়া দরকার। তাহলে আমি স্যারকে অনুরোধ করলাম, স্যার 750 টাকায় বেকার ভাই বন্ধুদের জন্য কঠিন হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কি করেন স্যার? স্যার আপনি 599 টাকাটা অফার দেন স্যার, বেকারদের দিকে তাকায় 599 টাকাটা অফার দেন। তাহলে যতক্ষণ আমার লাইভ চলবে অল জব অল অ্যাডমিশন কোর্সে আপনি
মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে 07672657558 এই নাম্বারে টাকা পাঠায় সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলবেন স্যার আমি টাকা পাঠিয়েছি স্যার আমাকে ভর্তি করে নেন, আমি টাকা পাঠিয়েছি স্যার আমাকে ভর্তি করে নেন। পারবেন না? পারবেন ইনশাল্লাহ? আচ্ছা পারবেন ইনশাল্লাহ। দেরি না করে দ্রুত কত টাকা বলছে? 750 টাকার কোর্স কত টাকা বলছি? 750 টাকার কোর্স মাত্র 1100, মাত্র 599 টাকা, মাত্র 599 টাকা। প্রিয় ভাই বোন তাহলে বলেন ক্লাস কেমন লাগলো? এরকম ক্লাস নিয়মিত চান কিনা বলেন। প্রিয় ভাই বোন এইখানে অনেকে আছেন এই ক্লাসের মধ্যে আমার দুজন সরাসরি ক্লাসমেট এই ক্লাস দেখছেন। আমার খুব সৌভাগ্য যে আমার সহপাঠী যাদের সঙ্গে আমি পড়ে আসছি ইউনিভার্সিটিতে কলেজে তারা আমার ক্লাস দেখছেন। এটা আমার খুবই সৌভাগ্য, আল্লাহ আমাকে সৌভাগ্য দিচ্ছে, তার জন্য আমি লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি এবং আমার বন্ধুদের জন্য আমার বান্ধবীদের জন্য শুকরিয়া জ্ঞাপন করি যে তারা আমার ক্লাস দেখতে পারতেছেন ঠিকঠাক ভাবে। আচ্ছা প্রিয় ভাই বোন যারা এখন পর্যন্ত বেকার, যারা এখনো কোনো কিছু করতে পারেন না, একটা চাকরি হচ্ছে না, দেখেন একটা চাকরি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনি ফ্যামিলিতে আছেন, আপনি বাপের বড় সন্তান, আপনি বাপের বড় মেয়ে, আপনি বাপের বড় ছেলে, আপনার ছোট ভাই বোন আছে, আপনার বাবা খুব কষ্ট করে ফ্যামিলি চালাইতেছে, বা আপনার বাবা নেই মা খুব কষ্ট করে ফ্যামিলি চালাইতেছে, মা একটা ছোট কাজ করে, বাবা একটা ছোট চাকরি করে, বাবা কৃষি কাজ করে, ফ্যামিলি খুব কষ্ট, আপনি দেখলে খুব কষ্ট লাগে আমার বাবাটা কত কষ্ট করতেছে, আমার একটা চাকরি দরকার। আপনার চাকরি কেন হচ্ছে না? আপনার চাকরি হচ্ছে না কারণ আপনার বেসিক গুলো এখনো স্ট্রং হয় নাই, আপনার একটা এখনো আপনার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞা আসে নাই যে আমার একটা চাকরি দরকার। প্রতিজ্ঞা আসলে আপনি কি করবেন? আপনি যে কোনো একটা জিনিস নিয়ে পড়ে যাবেন সেটাতে। দেখেন আপনি আমরা যখন নারকেল পাড়তে বা ডাব পাড়তে গাছে উঠি, আমরা কি পাঞ্জাবি পরে একবারে বিয়ের সাজে সাজে নারকেল গাছে উঠি না? নারকেল গাছে ওঠার জন্য নারকেল গাছের একটা প্রিপারেশন লাগে, লাগে কি না? সুতরাং চাকরি যদি আপনি যদি নারকেল গাছে প্রিপারেশন নিয়ে ওঠেন নিশ্চিত আপনি গাছ থেকে নারকেল পাড়তে পারবেন। যদি আপনি প্রিপারেশন নিয়ে না ওঠেন, একবার ধরেন বিয়ের সাজে সাজ্জা নারকেল গাছে উঠছেন, ওটা উপর থেকে দেখবেন নারকেল উপরে, নারকেল উপরে থাকবে, আপনি উপর থেকে নিচে পড়ে যাবেন। তাহলে আপনি যদি প্রিপারেশন নিয়ে নারকেল গাছে ওঠেন আপনি নিশ্চিত নারকেল খাইতে পারবেন। পারবেন কিনা? পারবেন না? ইনশাল্লাহ পারবেন। একইভাবে চাকরির প্রস্তুতির মাঠে আপনার দরকার গোছালো প্রিপারেশন। কি দরকার? গোছালো প্রিপারেশন। এই গোছালো প্রিপারেশনের জন্য আপনি 19তম শিক্ষক নিবন্ধন কোর্সটা আমরা আপনাকে প্যাকেজ দিচ্ছি। কি দিচ্ছি? ফুল কোর্স। 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স দিচ্ছে আপনাকে আমরা। কি দিচ্ছে? ফুল কোর্স। ফুল কোর্সের মধ্যে কি পাবেন? আপনি বাংলা পাবেন, সাধারণ জ্ঞান পাবেন, সাধারণ গণিত পাবেন, আপনি ইংলিশ পাবেন। বাংলা আমি নেবো ইনশাল্লাহ, ইংলিশ সাইদুল স্যার নেবেন ইনশাল্লাহ, জিকের জন্য আমাদের বস আছে, ম্যাথের জন্য আমাদের বস আছে, ইনশাল্লাহ আপনাদের কোনো টেনশন করতে হবে না। এই কোর্সটা সম্পূর্ণ করার পরে পরীক্ষাগুলো দেওয়ার পরে দেখবেন চাকরি আপনার ঘরের কাছে এসে আপনাকে ডাকবে, কেউ ভাই চাকরি করবেন নে। এরপরে আসেন যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজিতে যারা খুবই দুর্বল তাদের জন্য অল জব অল এডমিশন সাইদুল স্যারের বেসিক ইংলিশ ক্লাস। আপনি চাকরি পাচ্ছেন না, এই সময়টা চাকরি পাবেন ইনশাল্লাহ। পরীক্ষা দিচ্ছেন, রিটেনের রেজাল্ট আসে নাই, ভাইবার রেজাল্ট আসে নাই, অনেক দেরি হবে চাকরিতে ঢুকতে। এই সময়টা বেকার বসে না থেকে আপনি 2টা 3টা 5টা প্রাইভেট বেস পড়াইতে পারেন ইংলিশ। দেখেন আমাদের স্কুলগুলো আমাদের কলেজগুলোতে প্রচুর ফলাফল ইংরেজি পড়ে, আপনি এদেরকে পড়াইতে পারেন। আপনি অ্যাডমিশনে বলে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে চাকরির জন্য, আপনি ওদেরকে ইংলিশ বেসিক বা ইংলিশ গ্রামার পড়াইতে পারেন। দেখবেন আল্লাহ নিশ্চিত আপনার রিজ রোজগারের একটা ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। তাহলে এটা যতক্ষণ বলছে কি যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 750 টাকা বাদ। আমি স্যারকে বলছি অফার দিতে, কি করছে স্যার? আমার বলছে আপনার মতো করে দেন। আমি বলছি স্যার এই বেকার ফোলা ফাইনালে এত টাকা নিয়েন না স্যার, এরা টাকা দিতে পারবে না। এ টাকা দিতে পারে তাহলে 599 টাকা আপনি ভর্তি হইতে পারবেন। যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 599 টাকা ভর্তি হইতে পারবেন। ভর্তি হওয়ার জন্য কি করবেন? 07672657558 এই নাম্বারে টাকা পাঠায় একটা স্ক্রিনশট তুইলা, ট্রানজাকশন একটা স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আপনার ভর্তি কনফার্ম হয়ে যাবে। তো সুতরাং প্রিয় ভাই বোন যারা জসিমউদ্দিন 400 টাকা দিব প্লিজ স্যার ইংলিশ। জসিমউদ্দিন আপনার কাছে এখন 400 টাকা আছে, 400 টাকা পাঠায় দেন এই নাম্বারে। জসিম আপনাকে ফেরাবো না, বেকারদের সঙ্গে আমরা তামাশা করবো না, আপনাকে ফেরাবো না, আপনাকে ফেরাবো না জসিম। আপনি 400 টাকা পাঠায় দেন। আর কত টাকা দরকার? এই যে অফার দিলাম 599, তার মানে আপনার 599 থেকে 400 আপনার কাছে আছে, 400 পাঠায় দেন। আর 199 টাকা কালকে কোনোভাবে ম্যানেজ করবেন। ভাই মানুষ বিপদে পড়লে, মানুষ যখন প্রয়োজন বলে না, প্রয়োজনতে উদ্ভাবকের জনক, আপনার যখন প্রয়োজন আপনি আপনার কাছে নাই বড় ভাইয়ের কাছে চান, আপনার বন্ধুর কাছে, বন্ধু আমার 200 টাকা দাঁত দে, আমি তোরে 10 দিন পরে দিয়ে দেবো, আমি একটা কোর্সের অফার পাইছি আজকে, কোর্সটাতে ভর্তি হয়ে যায়। তাহলে আপনার কাছে 400, আপনার কাছে 599 500 আছে, 500 পাঠায় দেন। 500 পাঠায় বাকিটা বন্ধুর থেকে নিয়ে পাঠিয়ে বড় ভাইয়ের থেকে নেন, বড় বোনের থেকে নেন, ভাবির থেকে নেন। মানুষ আমি জানি আমি ছোটবেলা যখন কোনো কিছু নাই থাকতো না, আমি আমার বড় ভাইয়ের কাছে চাইতাম, আমি আমার বাবার কাছে চাইতাম, আমার বড় বোনের কাছে চাইতাম, আমার ভাবির কাছে পর্যন্ত চাইতাম, মায়ের কাছে চাইতাম। তাহলে যখন প্রয়োজন তখন আমরা প্রয়োজনের জায়গায় কখনো ছাড় দেওয়া যাবে না, যেটা আপনার দরকার সেটা অবশ্যই লাগবে। টাকা পয়সা আজীবন কামাই করবেন দেখবেন, কিন্তু সময় গেলে সাধন হবে না। ঠিক আছে, লালন ফকির বলে গেছে সময় গেলে সাধন
হবে না। তাহলে আপনার যেটা করা দরকার, 19তম শিক্ষক নিবন্ধনে যদি ভর্তি হন, মাত্র 1199 টাকা, 1199 টাকা এই নাম্বারে পাঠাইয়া দেন, এই নাম্বারে পাঠাইয়া দেন। আর সাইদুল স্যারের যদি অল জব অল অ্যাডমিশন ইংলিশে ভর্তি হন, মাত্র 599 টাকা এইটাতে পাঠায় দেন, 599 টাকাটা পাঠায় দেন। প্রিয় ভাই বোন, অচিন প্যাকেজ স্যার আপনি কিসে জব করেন? আমি একটা ইউনিভার্সিটিতে জব করি 2024 সাল আমি ইউনিভার্সিটি জয়েন করছিলাম। লতা আক্তার বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে স্যার। অনামিকা স্মৃতি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। নীলুফারি ইয়াসমিন জি চাই। প্রিয় ভাই বোন, তাহলে ওকে, তাহলে জসিমউদ্দিন আপনার সমস্যা সমাধান করে দিলাম। জসিমউদ্দিন ভাই আপনি টেনশন করবেন না। দেখেন এই বেকার ভাই বোনদের জন্য আমরা আছি আপনাদেরকে সকল সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি, টেনশন করবেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রস্তুতি একবার শেষ পর্যায়ে নেওয়ার জন্য আমরা যা যা করা দরকার সবকিছু করবো। তাহলে আমরা কি বললাম, এই 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্স, 19তম শিক্ষক নিবন্ধন জেনারেল ফুল কোর্স কত টাকা? যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ 1199 টাকা ভর্তি ফি। আর সাইদুল স্যারের ইংলিশ কত করে দিলাম? ইংলিশ ক্লাস মাত্র 599 টাকা, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ। 19তম শিক্ষক নিবন্ধন কোর্সে কি কি পাবেন? 100 প্লাস ক্লাস পাবেন, 100 প্লাস এক্সাম পাবেন, সকল ক্লাসের রেকর্ড থাকবে ইনশাল্লাহ, এবং ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা হবে, ইনশাল্লাহ শেষ করা হবে, ক্লাসের পড়া ক্লাস থেকে ইনশাল্লাহ শেষ করে দেওয়া হবে। সুতরাং টেনশন করেন না প্রিয় ভাই বোন, আপনারা ভর্তি হতে থাকেন, আমায় যতক্ষণ লাইভ চলবে। স্যার এই লাইভটা এখন কাটেন না, পোলাপান ভর্তি হবে, আমার ছোট বেকার ভাই বোন ভর্তি হবে, টাকা ম্যানেজ করতেছে, এই যে দোকানে যাচ্ছে টাকা পাঠাতে। দেরি করবেন না ছোট ভাই বোন, দেরি করবেন না প্রিয় ভাই বোন, দেরি না করে ভর্তি হয়ে যান, আপনারা ভর্তি হতে থাকেন, যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ অফার। সুতরাং প্রিয় ভাই বোন, দেরি না করে আপনারা ভর্তি হয়ে যান। সাইদুল স্যারের কোর্সও আমি অফার দিয়ে দিলাম, আর 19তম শিক্ষক নিবন্ধনে তো অফার আছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি দেলোয়ার স্যার বাংলা, ফেসবুকে দেলোয়ার স্যার বাংলা লিখে সার্চ দিলে পাবেন, আমরা দেখবেন ওখানে কারকের ভিডিওগুলো আপলোড দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ লাইভ চলতেছে, আপনারা ভর্তি হয়ে যান, দেরি না করে আপনারা ভর্তি হয়ে যান। অনামিকা স্মৃতি স্যার আপনি ক্লাসে কি বার নিবেন আর কয়টার সময় নিবেন? অনামিকা স্মৃতি আমার ক্লাস নিয়মিত থাকবে ইনশাল্লাহ নিয়মিত থাকবে। তাহলে সুপ্রিয় ভাই বোন, দেরি না করে আপনারা ভর্তি হতে থাকেন, দেরি করবেন না, আপনারা ভর্তি হতে থাকেন। আপনার কাছে 1199 টাকা না 1000 টাকা আছে, কারোর থেকে 200 টাকা ধার নেন না, নাহলে আমার থেকে নিয়ে যান 200 টাকা তারপরে ভর্তি হন ভাই, চাকরিটা আপনার দরকার। এই বেকারত্বের গ্লানে আমি যখন বেকার ছিলাম আমি বুঝি বেকারদের কষ্ট কি। বেকারদের দিকে দেখবেন, ওই যে সাগর বলে না অবাগিনী যে দিকে যায় দরিয়া শুকিয়ে যায়, ঠিক বেকারদের অবস্থা সেম। সুতরাং দেরি না করে আপনার কাছে 750 টাকার জায়গায় আপনি কত 599 বলছি, 599 না 500 আছে, আর 100 টাকা কারোর থেকে ধার নেন না। একা 100 টাকা ধার দেন, আমি কোর্সে ভর্তি হবো। অফার তো থাকবে না, আর অফার কিন্তু যতক্ষণ আমার লাইভ চলবে ততক্ষণ অফার থাকবে, ঠিক আছে? সুতরাং প্রিয় ভাই বোন, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি দেলোয়ার স্যার বাংলা, আসসালামু আলাইকুম।